আচ্ছা, হ্যালো গাইজ, আমরা ক্লাসটা তাহলে আজকে শুরু করে দিই। আপনারা কি ল্যাব ফাইলটা পেয়েছেন সবাই? স্ল্যাকে দেওয়া আছে দেখেন। সো আপনারা এখান থেকে কন্টেস্ট লাইন অ্যাক্সেস করতে পারবেন। আমি অলরেডি ওপেন করে রাখছি, সো জাস্ট আমাকে আর কি ফলো করলেই চলবে। তো আমি আপনাদেরকে আগে দুইটা তিনটা থিওরিটিক্যাল স্টাফস দেখাবো, অ্যান্ড ওগুলার থেকে আসলে বেসিক্যালি আমাদের অনেকগুলো ল্যাব টাস্ক ইমপ্লিমেন্টেশন আছে, তো সেগুলো করাবো। তো আমি একটু জাস্ট আস্ক করি, আপনাদের কি টপোলজিক্যাল সর্ট বা টপোলজিক্যাল অর্ডারিং করানো হয়েছে? না স্যার। আচ্ছা, সো চলেন আমরা ওখান থেকে আজকের পড়াটা শুরু করব। ওকে, সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ টপোলজিক্যাল অর্ডারিং? আমি আপনাকে টপোলজিক্যাল অর্ডারিং অলদো থিওরিতে আবার আপনাদেরকে কভার করবে আই গেস, তো আমি আপনাদেরকে খুব ব্রিফলি বুঝাই যে টপোলজিক্যাল অর্ডারিংটা কী। সেটা হচ্ছে যে আমরা যে গ্রাফগুলো এতদিন ইউজ করছি সেটা সামটাইমস ডিরেক্টেড ছিল, সামটাইমস আনডিরেক্টেড ছিল, বাট ইন অর্ডার টু ফাইন্ড টপোলজিক্যাল অর্ডারিং এ গ্রাফ হ্যাজ টু বি ডিরেক্টেড, ও আনডিরেক্টেড হতে পারবে না। সো আমি আপনাকে টপোলজিক্যাল অর্ডারিংয়ের একটা খুব বেসিক এক্সাম্পল বলি, যেটা দিয়ে বোঝানো সব থেকে ইজি। লেটস সে আপনি এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রাফস ইমপ্লিমেন্টেশন যেটা ইউজ করা হয় অনেক কাজ সলভ করতে। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি সিএসসি 110 কোর্সটা পাশ করলেই কেবল সিএসসি 111 কোর্সটা করতে পারবেন। স্যার আপনি কি কিছু লিখতেছেন? দেখা যাচ্ছে না। ও সরি সরি সরি, আমি স্ক্রিনশট দিইনি না। ওকে, দেখা যায় আমার স্ক্রিন? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ। সো আমি ধরেন আপনাকে বললাম যে সিএসসি 110 কোর্সটা পাশ করলে কেবল সিএসসি 111 করা যায়, সিএসসি 111 কোর্সটা পাশ করলে অ্যান্ড সিএসসি 230 কোর্সটা পাশ করলে সিএসসি 220 করা যায়। এগেন আপনার কোর্স প্রিরিকুইজিট হুবহু নাও মিলতে পারে, আমার পুরোটা তো আর মনে নেই, বাট ইউ গেট মাই পয়েন্ট রাইট। যে আমি যদি এইভাবে করে আমার গ্রাফটাকে বানাই, যেখানে ইউ থেকে ভিতে যদি একটা এজ থাকে, ডিরেক্টেড এজ থাকে অবভিয়াসলি, তার মানে ইউ হ্যাজ টু বি ডান ফার্স্ট ইন অর্ডার ফর আস টু ডু দ্য ভি। এই 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 কনসেপ্টটাকে আমরা বুঝতে পারতেছি যে আমার এই ডিরেক্টেড গ্রাফটাকে দিয়ে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করাচ্ছি। বেসিক্যালি এই কাজটা না করে এইটার পরের কাজটা করা সম্ভব না। সো আমার নোটগুলোকে কাইন্ড অফ অ্যাকমপ্লিশড ওয়ার্ক দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এইভাবে করে যদি আমি একটা গ্রাফ বানাই, সেখানে টপোলজিক্যাল অর্ডারিং হবে এমনভাবে আমি আপনাকে গ্রাফ থেকে একটা আউটপুট দিব যে আউটপুটটা কোনো অর্ডারিং ভাঙে না। মিনিং আমি আপনাকে কিন্তু এখানে বলতে পারবো না যে তুমি প্রথমে ব্র্যাকে ঢুকে সিএসসি 220 করো, কারণ কি 220 করতে হলে আমার আগে 111 করা লাগতো, 111 করতে হলে আমার আগে 110 করা লাগতো। সো এ ভ্যালিড টপোলজিক্যাল অর্ডারিং হিয়ার ইজ লাইক দিস: তুমি 110 করো, 230 করো, 111 করো, দেন 220 করো। এই অর্ডারিংয়ে কি কোনো ভুল আছে গাইস? না স্যার। না, কারণ দেখেন কোনোটার পর কোনোটা করলে কি আমি কোনো কনস্ট্রেন্ট ভাঙতেছি? কোনো কনস্ট্রেন্ট কিন্তু ভাঙতেছি না। অবভিয়াসলি 111 230 ইন্টারচেঞ্জ করা যায়। সো একটা গ্রাফের ভ্যালিড অনেকগুলো টপোলজিক্যাল অর্ডারিং থাকতে পারে। আমি যদি এই জিনিসটাকে একটু আপনাকে দেখাই, সো ধরুন আমি যে লিখলাম রাইট 110 230 111 220। সো এখন চলেন আমরা যদি এগুলোকে নোট হিসেবে আবার দেখি। এগুলো তো শেষমেশ নোট ছিল রাইট। একটু দেখেন তো এই গ্রাফটাকে এবার এখানে বানানোর চেষ্টা করি। 110 থেকে একটা 111 দিকে কানেকশন ছিল, গেল। 111 থেকে একটা 220 দিকে কানেকশন ছিল, গেল। 230 থেকে একটা 220 দিকে কানেকশন ছিল, গেল। সো আপনি খেয়াল করছেন প্রত্যেকটা এজ কি ফরওয়ার্ড এজ না? আমাদের কি কোনো ব্যাকওয়ার্ড এজ এক্সিস্ট করে? এরকম কোনো ব্যাকওয়ার্ড এজ কি এক্সিস্ট করতেছে? না। সো এক্স্যাক্টলি এটাকে টপোলজিক্যাল অর্ডারিং বলে। ইন সাম সেন্স আপনি বলতে পারেন গ্রাফকে সর্ট করা, যে আমি গ্রাফের নোটগুলোকে এমনভাবে রিঅ্যালাইন করব বা এমনভাবে রিশাফল করব যাতে আমি কোন নোটের থেকে সবগুলোই ফরওয়ার্ড এজমুখী হয়, গ্রাফটা কোনো ব্যাকওয়ার্ড এজ না থাকে। কারণ গ্রাফ কিন্তু অন্যান্য ডেটা স্ট্রাকচারের মতো না, নাই রাইট? কি জায়ারের মতো না যে আমি এই দিক থেকে ওই দিক সরাই দিলাম। আমি যদি গ্রাফের একটা নোটকে সরাই, তার সব এজগুলোকে সহ টেনে সরাচ্ছি। সো আমি তো অ্যাকচুয়ালি গ্রাফকে চেঞ্জ করতে পারবো না, জাস্ট আমি রিশাফল করে এমনভাবে গ্রাফটাকে রিস্ট্রাকচার মানে দেখালাম আপনাকে যে অর্ডারিংটা আপনি বুঝতে পারতেছেন কোনটার পর কোন নোট আসে। এটাকেই সোজা বাংলায় বলে টপোলজিক্যাল অর্ডারিং। সো এইটা যদি হইতে হয়, তার মানে কি আমাদের আরেকটা জিনিস অলমোস্ট গ্যারান্টিড হইতে হবে না? চলেন তো দেখি। যদি আমি আপনাকে এইটা বলতাম, ধর এটা একটা ভুল কেস বাই দেবে, সো মিলে যে আমাদের কোর্স স্ট্রাকচারের সাথে মিলেন না। ধরেন আমি বললাম 110 করতে হলে 111 করা লাগে, আমি এবার বললাম 111 করতে হবে 220 করার আগে, এবং আমি বললাম 220 করতে হলে আগে 110 করা লাগে।
সো এখন একটু খেয়াল করেন, আমি 110 যদি করতে চাই, সরি আমি ধরেন 110 করতে চাই, কী বললো 110 করতে হলে আগে 220 করা লাগবে। আচ্ছা গেল, কিন্তু 220 করতে হলে আগে 111 করা লাগবে। ওকে, তাহলে 111-এ গেলাম, কিন্তু 111 করতে হলে আবার 110 করা লাগবে। আমি একটা সাইকেল আটকে গেলাম না গাইস? Yes, sir. সো আমি কি কোনো কোর্স দিয়ে শুরু করতে পারবো? ইজ দেয়ার এ ভ্যালিড স্টার্টিং পয়েন্ট ফর মি? দ্য অ্যান্সার ইজ নো, তাই না? কারণ দেখেন আমি কীভাবে ভ্যালিড স্টার্টিং পয়েন্ট পাবো, কারণ আমি তো প্রত্যেকটা করতে গেলে আরেকটা লাগতেছে। সো কোনোটাই এমন নাই যেটা করতে কোনো প্রিরিকুইজিট নেই। যেমন 110 এখানে আমার প্রিরিকুইজিট লেস ছিল, সো আমি বলতে পারতাম আচ্ছা দিস ক্যান বি এ ভ্যালিড স্টার্টিং পয়েন্ট। 230ও প্রিরিকুইজিট লেস ছিল, 230 দিয়েও শুরু করতে পারতাম, কিন্তু এখানে দেখেন কোনো প্রিরিকুইজিট লেস কোর্স নেই। সো আপনার একটা গ্রাফের টপোলজিক্যাল অর্ডারিং বের করতে হলে এক তো গ্রাফটাকে ডিরেক্টেড হইতে হবে, আর দুই হচ্ছে গ্রাফটাকে সাইকেল থাকা যাবে না। সো নট মানে কোনো সাইকেল থাকা যাবে না আর কি। সো অ্যাসাইক্লিক গ্রাফ বলে আই বিলিভ, জাস্ট লিখে দেন যে নো সাইকেল। সো কোনো সাইকেল থাকা যাবে না গ্রাফ। সো এই দুইটা কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে। আর একটা গ্রাফ যদি ডিরেক্টেড হয় এবং গ্রাফে যদি সাইকেল না থাকে, ক্যান আই সে টপোলজিক্যাল অর্ডারিং হবে? হ্যাঁ, ইয়েস, ডেফিনেটলি হবে। দিস ইজ অলসো এ পার্ট অফ গ্রাফ থিওরি, বাট ডেফিনেটলি হবে। মানে আপনি যদি এই দুইটা কনস্ট্যান্ট না ভাঙেন, আপনি যে গ্রাফটা বানাবেন মোরলে সেটা সবসময় টপোলজিক্যালি অর্ডার করা সম্ভব হবে। সো ইয়েস, এটা ইটস এ পার্ট অফ গ্রাফ থিওরি, বাট জাস্ট জানায় রাখুন। সো আপনাকে জাস্ট এই দুইটা জিনিস চেক করলেই হয়ে যাচ্ছে। বাট অবভিয়াসলি উই ওয়ান্ট দি অ্যান্সার অফ দ্য টপোলজিক্যাল অর্ডারিং, নট লাইক যে শুধু টপোলজিক্যাল অর্ডারিং হওয়া সম্ভব কিনা। সো উই নিড দি অ্যান্সার। সো সাইকেল কেমন ডিটেক্ট করে তো আমরা অলরেডি জানি। তো আমরা হচ্ছে আজকে আমাদের টাস্ক হচ্ছে টপোলজিক্যাল অর্ডারিংটা কীভাবে কাজ করে আগে শিখব। সো এটা হচ্ছে আপনাদের কন্টেস্টের আমি প্রবলেম নাম্বার এর কথা বলতেছি। প্রবলেম নাম্বার এর নাম দেখবেন অ্যাডভাইজিং। আমি কোর্স দিয়ে বলছি কারণ কাইন্ড অফ এটাও কোর্স রিলেটেড করেই বলা, যে আপনাকে প্রথমে নাম্বার অফ নোড আর নাম্বার অফ এজেস দিয়ে দিবে অ্যাজ পার ইউজুয়াল, তারপরে 4টা এজ দিবে, দিয়ে যে গ্রাফটা তৈরি হবে। এবং আপনি দেখেন এখানেও সেম জিনিসটা লেখা আছে যে আপনার কোথাও কি লেখা আছে কি দাঁড়ান, এটা যে ডিরেক্টেড গ্রাফ হতে হবে। আচ্ছা, সো এখানে ডিরেক্টলি কোথাও লেখা নেই যে গ্রাফটা ডিরেক্টেড হতে হবে, বাট কোয়েশ্চেনটা এভাবে লেখা, কোর্স এ হ্যাজ টু বি কমপ্লিটেড বিফোর কোর্স বি, যদি এ থেকে বিতে একটা এজ থাকে। সো আমরা ধরে নেওয়ার কিছু নেই, আমাদেরকে ডেফিনেটলি একটা ডিরেক্টেড গ্রাফ বানাইতে হবে। সো এটুকু কি আমরা বুঝছি গাইস? ডিরেক্টলি যেহেতু দেওয়া নাই, সো আমি বলে দিলাম। সো আমি হচ্ছে আপনাদেরকে এই যে এই গ্রাফটা করে দেখাই, 2 4 2 5 4 3 1 5, তাই না? সো 2 4 2 5 4 3 1 5। এখানেই দিই 1টা। সো গ্রাফটা বানানো পর্যন্ত কি আমরা বুঝছি? তো আমার কাজ হচ্ছে এখান থেকে টপোলজিক্যাল অর্ডারিং বের করা। তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে টপোলজিক্যাল অর্ডারিং কীভাবে আমরা আইডেন্টিফাই করবো। আমরা দুইটা ওয়ে শিখবো টপোলজিক্যাল অর্ডারিং আইডেন্টিফাই করার। প্রথম যে ওয়েটা শিখবো সেটা হচ্ছে যে কাইন্ড অফ এই বেসিসের উপর দাঁড় করে বানানো, যে আমি যদি একটা নোটকে ফলো করতে করতে তার ডেপথ ওয়াইজ, যেটাকে আমরা সোজা বাংলায় ডিএফএস বলি, আমি যদি একটা নোটকে ফলো করতে করতে তার ডেপথ ওয়াইজ যে একদম এন্ড পয়েন্টে পৌঁছাই, যার পর আর ডেপথ নাই, মিনিং ওই নোট থেকে যতদূর এক্সপ্লোর করা যায় তার ম্যাক্সিমাম ডেপথে যাই, আমি কি বলতে পারি গাইজ সবার লাস্টে ওই কোর্সটাকে করা লাগবে? আমি আপনাদেরকে একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। ধরেন 110 ছিল, 110 থেকে ছিল 111, 111 থেকে ছিল 220, ব্লা ব্লা ব্লা, এরকম করে অনেক কিছু ছিল। করতে করতে লাস্ট কোর্স ধরেন ছিল 421। তো আমি কি বলতে পারি আমি যদি ডেপথ বরাবর এই কোর্স করতে 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 ডেপথ বরাবর যে এখানে পৌঁছাই, যার পর আর কিছু নেই, আমি বলতে পারি একে সবার লাস্টে করলে আমার কোনো সমস্যা হবে না? ব্যাপারটা কি বোঝা গেছে গাইজ? একটু হ্যাঁ না বললেন যদি না বোঝেন, আমি ধরে নিলাম বুঝছেন। সো এই আইডিওলজির উপর বেস করে হচ্ছে ডিএফএস ওয়াইজ আমরা এইটাকে টপোলজিক্যাল অর্ডারিং করি। কিভাবে করি?
সেটা হচ্ছে আমি ডিএফএস আপনাদেরকে একটু করে দেখাই। আমরা টাইম স্ট্যাম্প নিয়ে ডিএফএস করা শিখছি না? টাইম স্ট্যাম্প ছাড়া করলেও যে আমারই কোনো সমস্যা আছে তা না, বা টাইম স্ট্যাম্প নিয়ে ডিএফএস করা শিখছি ধরে নিলাম। সো প্রথমে ধরেন আমি 2 থেকে ডিএফএস চালানো শুরু করলাম। সো আমার আউটপুট হইতে পারে 1 2 3 4 5। সো আমার 5টা আউটপুট হবে, আমি দাগ দাগ দিয়ে দেখি 1 2 3 4 5। সো ধরেন আমি 2তে বসে আছি প্রথমে। সো 2 আমি প্রথমবারের জন্য ডিসকভার করছি। সো ডিসকভারি টাইম হচ্ছে 1, এন্ডিং টাইম আমি জানি না। সো আপনি এখান থেকে যে কোনো একদিকে ডিএফএস চালান। এখন ধরেন আমি এইদিকে গেলাম, এইদিকে যাওয়ার পর এইটাতে আমি যখন পৌঁছালাম, এইটাকে আমি প্রথমবারের জন্য ডিসকভার টাইম হচ্ছে 2, এন্ডিং টাইম আমি জানি না, অর স্টার্ট টাইম 2, আপনি যেভাবে এটাকে লেখেন। এরপরে এখান থেকে যখন আমি নেক্সট বার ডিএফএস কল পাবো, কাকে পাবে? সে ডেপথ ফার্স্ট সার্চ একে কল দিল, দেওয়ার পর এগেন এর স্টার্টিং টাইম অর ডিসকভারি টাইম হলো 3। এবার 3 থেকে কি কোথাও যাওয়া যাচ্ছে গাইস? না। যখনই 3 থেকে যাওয়া যাচ্ছে না, বা যখনই বেসিক্যালি আমি বলি আমি ফুললি এক্সপ্লোর্ড কোট অ্যান্ড কোট, তখনই আমি কি তার এন্ড টাইম বসাই দিই না? গাইস আমরা কি আসি তো, নাকি আমার নেট গেছে? শুনতে পাইতেছি তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, ঠিক আছে। তো এন্ড টাইম যখনই আমরা পাই, তার মানে কাইন্ড অফ আমরা ওটাকে ফুললি এক্সপ্লোর্ড বলি না। সো আমাদের ডিএফএস এর কোডটা ইট লুকস বেসিক্যালি লাইক দিস, যে আমি একটা ডিএফএস কল করি, একটা সোর্স নিয়ে চেক করি, আপনার ভিজিটেড অফ দ্য সোর্স করে দিই হচ্ছে 1, তারপরে ফর, সরি এটা ভি আর কি, পরে ফর এভরি অ্যাডজেসেন্ট অফ ইউ, যতগুলো আমি তার অ্যাডজেসেন্ট নোট পাই ওই ভিগুলোকে চেক করি। ইফ ভিজিটেড অফ ভি নট ইকোয়ালস টু 1, তাহলে আমি কি করি, আবার ওই ভিজিটেড ওই ভিকে দিয়ে আবার ডিএফএস কল করি। মানে অলরেডি ভিজিট হয়ে গেলে আমরা ডিএফএস কল করি না, আর যদি ভিজিট না হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিএফএস কল করি। এইটাই বেসিক্যালি আমাদের ইয়েটা ছিল না, প্রবলেমটার সলিউশনটা ছিল না। তো আমাকে বলেন তো এই পার্টিকুলার কোডে কোন লাইনের পর ফুললি এক্সপ্লোর্ড হয়ে যায়? এই লাইনটার পর ফুললি এক্সপ্লোর্ড হয়ে যায় না। কারণ দেখেন প্রথমবার ডিএফএস 2 কল পেল, 2 যাওয়ার পর সে তার ভিজিটেডকে 1 করে দিল, করার পর সে এর অ্যাডজেসেন্ট নোট পেলো একটা 4 ধরেন, 4কে দিয়ে আবার সে ডিএফএস কল করলো। এবার ডিএফএস 4 কল পেলো, সেও তার ভিজিটেড করে দিল 1, তারপরে সে তার অ্যাডজেসেন্ট নোটের মধ্যে 3কে কল করলো, 3ও যখন ডিএফএস কল পেলো 3ও ভিজিটেড 1 করে দিল। এরপরে তার কি কোনো অ্যাডজেসেন্ট নোট আছে গাইস? 3 এর না থাকার কারণে তার কাজটা শেষ হয়ে সে রিটার্ন হয়ে গেল না। রিটার্ন হয়ে কোথায় ব্যাক আসলো? এই 3 থেকে কলটা হয়ে এখানে ব্যাক আসলো না। মানে বেসিক্যালি আপনার ডিএফএস অফ এই 4 নাম্বার ডিএফএস এর মধ্যে যখন ডিএফএস অফ 3 কল হয়েছিল, এটা যদি 4 দিই তাহলে ও যখন ডিএফএস অফ 3কে কল দিছিল এই লাইনটাও ব্যাক আসলো না। তার মানে এই লাইনের পরের লাইনে আমি বলতে পারি না যে আমি এক্সপ্লোর যদি প্রিন্ট করতাম যে ফুললি এক্সপ্লোর করা শেষ রিকার্সিভ কলটা থেকে ব্যাক আসার পর। সো এক্স্যাক্টলি এই লাইনটায় আমি যখন পৌঁছাই, মিনিং যখন আমি এক্স্যাক্টলি এক্সপ্লোরেশনটা শেষ করি, তখন আবার যদি এখান থেকে দেখাই 2 থেকে গেলাম 4, 4 থেকে গেলাম 3, 3 যাওয়ার পর যখন আর কোথাও এক্সপ্লোর না করতে পারে ব্যাক আসলাম, মিনিং আমি বললাম 3 ফুললি এক্সপ্লোর্ড, অর আমি 3-এর এন্ড টাইম বসালাম। এই মোমেন্টে এই যেই নোটটার আমি এন্ড টাইম বসাইছি সেটাকে আমি লাস্ট থেকে অ্যাড করতে করতে যাব। সো এটা হচ্ছে রিভার্স অর্ডারে হবে। সো 3 আমি সবার লাস্টে বসালাম, এরপর 3 থেকে ব্যাকট্র্যাক করে আমি কোথায় আসবো? 4-এ চলে আসবো। 4-এ আসার পর 4ও কি এবার ফর দ্য ফার্স্ট টাইম ফুললি এক্সপ্লোর হয়ে গেল, তাহলে 4-এর একটা এন্ড টাইম বসালাম। যখন এন্ড টাইম বসাচ্ছি অর ফুললি এক্সপ্লোর হচ্ছে, তখনই আমি লাস্ট থেকে অ্যাপেন্ড করতে করতে যাচ্ছি। আবার ব্যাকট্র্যাক করলাম। এবার বলেন তো গাইস 2 কি ফুললি এক্সপ্লোর্ড? দ্য অ্যান্সার ইজ নো। কারণ কি 2 থেকে আরেকটা অ্যাড্রেসের নোট ছিল। তো চলেন আমরা এখানে কল করি। তাহলে 5-এর পর এটার স্টার্টিং টাইম পেলো 6, এবং 6 দেখেন তো একটু চেক করে 6 থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে না। তো 6ও ফুললি এক্সপ্লোর্ড। যখন আমি বলতেছি ফুললি এক্সপ্লোর্ড, আমি ওকে এন্ড টাইম দিচ্ছি, সাথে সাথে ওই নোটটাকে আমি আউটপুটে অ্যাপেন্ড করে দিচ্ছি। এবার ব্যাকট্র্যাক করলাম, আবার ব্যাকট্র্যাক করে আসলাম 2-তে। এবার দেখেন তো 2 ফর দ্য ফার্স্ট টাইম ফুললি এক্সপ্লোর্ড না, 2 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তাইলে আমি 2 আউটপুটে এখানে এন্ডিং টাইম বসাই দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আউটপুটে বসাই দিচ্ছি। এবার বাকি থাকে কোন নোটটা? সব নোটকে আমি ভিজিট করছি গাইস। সো আমি এই নোট ভিজিট করছি, এই নোট ভিজিট করছি, এই নোট ভিজিট করছি, এই নোট ভিজিট করছি, এই নোটটা কি ভিজিট করছি না। তাহলে কি করতে হবে? আবার এই নোট থেকে ডিএফএস কল করো। তাহলে এটা স্টার্টিং টাইম পাবে 8, এবং পাওয়ার পর একে আর কোথাও যেতে পারবে না, কারণ সব দিকের সবগুলো ভিজিটের শেষ। তো নিজের এন্ড টাইম বসাই দিবে এবং এখানে বসে যাবে। সো এই যে আমি অর্ডারিংটা পেলাম, এই অর্ডারিংটাই হচ্ছে আমার টপোলজিক্যাল অর্ডারিং। তো আমি আপনাকে যদি একটু দেখাই,
এটা থেকে যদি গ্রাফটা আঁকি, মানে উপরের গ্রাফটাকে যদি এখানে আঁকি প্রুফ করতে, যেভাবে আগের বার করছিলাম, 1 থেকে একটা 5-এর দিকের একটা ডিরেক্ট একটা এজ আছে। সো 1 থেকে 5-এ একটা এজ আছে, 2 থেকে 4-এ একটা এজ আছে, 2 থেকে 5-এ একটা এজ আছে, 4 থেকে 3-এ একটা এজ আছে। এগেইন সবাই কি ফরওয়ার্ড এজ মুখী না? এবং কোনোটার কারণে কি কোনোটার কনস্ট্যান্ট ভাঙছে? না। সো এইভাবে করে টপোলজিক্যাল অর্ডারিং বের করার অ্যান্সারটাকে বলে ডিএফএস। সো আপনি কি করবেন, বেসিক্যালি একটা বড় লিস্ট রাখবেন, যখন এক্সপ্লোর শেষ হবে লিস্টটাতে অ্যাপেন্ড করবেন, এবং আপনি যদি চান তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার পুরা ডিএফএস শেষে সেই লিস্টটাকে রিভার্স করে দিবেন, তাহলেই হয়ে যাবে। অর যদি আপনি চান আরেকভাবে করতে, সেক্ষেত্রে আপনি তো জানেনই উত্তর কতগুলো নোডের হবে, কারণ আপনি ইউজার ইনপুটের নোড সংখ্যা দিয়েছেন, ততর একটা নোডের লিস্ট বানায় নেবেন, এবার উল্টা দিক থেকে অ্যাড করতে করতে আসবেন। আপনার ইচ্ছা, আপনি যেভাবে আপনার কোড ইমপ্লিমেন্ট করেন। আপনি নর্মালি সদরভাবে লিস্টে অ্যাড করে রিভার্স করলেও হবে, না হলে উল্টাভাবে আমার মতো অ্যাড করতে করতে আসলেই হবে। সো আমরা কি পার্টিকুলার প্রবলেমটা বুঝছি গাইস? আচ্ছা, ধরে নিলাম আপনারা বুঝছেন। সো টপোলজিক্যাল অর্ডারিংয়ে আরেকটা জিনিস বলি, এটার অনেক ইমপ্লিমেন্টেশন আছে। যেমন আপনার সফটওয়্যার ডিপেন্ডেন্সি সলভ করা, যে এই সফটওয়্যারটা ইনস্টল হতে হলে এই ছোটো ছোটো 4টা সফটওয়্যার ইনস্টল হওয়া লাগে, ওই 4টা আগে না করে 5 নাম্বারটা করা যাবে না। এরকম বিভিন্ন ডিপেন্ডেন্সি সলভ করতে আমরা টপোলজিক্যাল অর্ডারিং ইউজ করে থাকি। সো ইটস এ ভেরি ইউজফুল অ্যালগোরিদম বলতে পারেন, বা একটা ইউজফুল প্রপার্টি অফ এ গ্রাফ। সো এটা আপনারা একটু ভালো করে দেখবেন। অ্যান্ড এটা হচ্ছে ডিএফএস ইমপ্লিমেন্টেশনটা আমি দেখালাম। তো এটা গেল হচ্ছে আমাদের ডিএফএস ইমপ্লিমেন্টেশন। সো এই টাস্কটা এই যে দেখেন 2 4 3 1 5, আমি একটা অর্ডারিং পাইছি, ওরা একটা পাইছে, যাই হোক এগেন ভ্যালিড যে কোনো অর্ডারিং হলে ঠিক আছে। কোয়েশ্চেন যদি পড়েন দেখবেন you can print any valid order that includes all the courses. সো যে অর্ডারিংই পান সেটা করলেই হবে। কিন্তু আমি একটা জিনিস জাস্ট আপনাদেরকে একটু বলে দিই, আমি মুখে বলছি যদিও। সো আমার কোডটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে? আমি কি শুধু ডিএফএস করলেই হবে? আমাকে যতক্ষণ না পর্যন্ত while everyone is ভিজিটেড ততক্ষণ পর্যন্ত বারবার ডিএফএস করতে হবে না, যাতে সবগুলো নোট ভিজিট হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রেখেন। আমরা কিন্তু কাইন্ড অফ যদি একটা ভিজিটেড অ্যারে রাখি, যে ভিজিটেড অ্যারে রাখি, সো আমরা কি করব, বেসিক্যালি ফর আই ইন ভিজিটেড অ্যারে ইফ আই নট ইকোয়ালস টু 1, মানে ওটা যদি ভিজিট না হয় ওখান থেকে ডিএফএস কল করব। এই কাজটা আমি বারবার করব, যাতে আমার প্রত্যেকটা কোর্সেই যেতে পারে, যাতে আমার সবগুলো আনভিজিটেড ভ্যালু যতক্ষণ না ভিজিটেড হয় এবং ডিএফএস চলে ততক্ষণ পর্যন্ত কোর্সে চলে। কারণ এমন হতে পারতো না গাইজ, আপনার 110 ছিল, 111 ছিল, 220 ছিল, আপনি তো গ্যারান্টি দিয়ে বলতে পারেন না 110 থেকে আপনার ডিএফএস কল শুরু হবে, কারণ আমি তো আপনাকে 110 111 না, আমি তো আপনাকে র্যান্ডম গ্রাফের ভ্যালু দিচ্ছি, তাই না? আমি তো এক্সাম্পলে 110 111 দিচ্ছি, এবং সিন্স আপনি ব্র্যাকেট স্টুডেন্ট আপনি জানেন 110 থেকে শুরু করতে হয়। আমার ডিএফএস কল তো ভুলে 111 থেকেও শুরু হতে পারতো, তাহলে 111 থেকে যেহেতু 220 কিছু না পেয়ে 220 অ্যাড করতো, তারপরে ব্যাক এসে 111 থেকে আর কিছু না পেয়ে 111 অ্যাড করতো, 110টা বাদ থেকে যেত না। সো যতক্ষণ না পুরোটা ভিজিটেড না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে এই ডিএফএসটা চালাইতে হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে, এটাও জাস্ট একবারেই বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে যে যদি আমার এরকম থাকতো 110 থেকে যেতে পারবো 111 অ্যান্ড ব্লা ব্লা ব্লা, আর এই দিকে আছে ধরেন আপনার পল 101। এখন আমাকে বলেন পল 101-এর সাথে এরা কেউ তো আপনার কানেক্টেড না, তার মানে কি এই যে এইটা আপনার কোর্স সিকোয়েন্সে পড়বে না? দ্য অ্যান্সার ইজ নো, ডেফিনেটলি পড়বে। সো আইল্যান্ডও থাকতে পারে, মানে ডিসকানেক্টেড গ্রাফও থাকতে পারে, কোনো সমস্যা নেই আমার গ্রাফ যদি ডিসকানেক্টেড থাকে, কারণ অনেক কোর্সে থাকতে পারে যেটা ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আপনি যে কোনো টাইমেই করতে পারেন, ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 12 সেমিস্টার যে কোনো টাইমে। সো এই জন্য যাতে সবগুলো নোট ভিজিট হয় আপনাকে ডিএফএসটা পুরাটা টাইম চালাইতে হবে, বা পুরাটা প্রত্যেকটা নোট আনভিজিটেড থেকে ভিজিটেড হওয়ার আগ পর্যন্ত চালাইতে হবে। ব্যাপারটা কি বুঝছি গাইস? আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আপনাদের টপোলজিক্যাল অর্ডারিং ইউজিং
ডিএফএস। চলুন এবার আমরা একটু দেখি টাস্ক। আর যদি আরেকটা জিনিস গাইস, যদি ভ্যালিড টপোলজিক্যাল অর্ডারিং না থাকে সেক্ষেত্রে আমি -1 আউটপুট দেবো। সো ভ্যালিড টপোলজিক্যাল অর্ডারিং কীভাবে থাকতে না পারে, কারণ যেহেতু গ্রাফটা আমি ডিরেক্টেডই বানাচ্ছি, তাহলে একমাত্র ওয়ে কি যেভাবে আমি বুঝবো ভ্যালিড টপোলজিক্যাল অর্ডারিং নাই, যখন গ্রাফটায় সাইকেল থাকবে, তাই না? সো গ্রাফটা সাইকেল থাকলে কিভাবে কাজ করবে সেটা তো আমরা বুঝি অলরেডি। সো আপনি ভিজিটেডে দুইটা ভ্যালু রাখতে পারেন। আমরা এই ট্রিক্সটা পারি না, ভিজিটেডে যে মাল্টিপল, মানে আপনার ভিজিটেডটাকে আমি 0, 1 আর 2 দিয়ে ডিফাইন করি, যে 0 মানে আনভিজিটেড, 1 মানে কারেন্টলি ভিজিটিং আর 2 মানে ফুললি ভিজিটেড। এই জিনিসটা মনে আছে না গাইস, যেভাবে আমরা সাইকেল ডিটেক্ট করে ডিএফএসে? সো আপনি জাস্ট আপনার ডিএফএসের কোডটাতে ওই আগের ল্যাবের টাস্কের যেভাবে সাইকেল ডিটেকশনের কোডটা করছেন, ওই সাইকেল ডিটেকশনের আদলে করেন, যাতে অ্যাট দ্য সেম টাইম আপনি ডিএফএসও চালাতে পারেন, আবার সাইকেল পেয়ে গেলে সাথে সাথে রিটার্ন -1 দিতে পারেন। কারণ একটা গ্রাফের কোনো একটা ছোট্ট পার্টেও যদি সাইকেল থাকে, তার মানেই ইমিডিয়েটলি ওই গ্রাফটা থেকে টপোলজিক্যাল অর্ডারিং পাওয়া সম্ভব না। সো একটু মাথায় রেখে এই কাজটা করেন। এইটা হচ্ছে আপনাদের টাস্ক 1। আচ্ছা, টাস্ক 2টা বিটা একটু পরে দেখাই আপনাদেরকে, আগে দেখাই হচ্ছে লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট ফর্ম্যাট কই গেল কিছু। তো আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা ইমপ্লিমেন্টেশন এখন একটু দেখাই দিই, তাহলে পরে আমাদের অত সময় লাগবে না। এটা তো গেল হচ্ছে আপনাদের ডিএফএস ইমপ্লিমেন্টেশন। আমি এবার দেখাবো হচ্ছে বিএফএস এর থ্রুতে কীভাবে সেম গ্রাফটাকে ইমপ্লিমেন্ট করা যায়, সরি সেম টপোলজিক্যাল অর্ডারিংটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমি আবার সেম গ্রাফটা নিয়ে কাজ করি আপনাদের বোঝার স্বার্থে। 2 4 2 5 4 3 1 5। সো 2 4 2 5 4 3 1 5। এটা ছিল আমার গ্রাফটা। সো এটাকে আমরা এবার বিএফএস ইমপ্লিমেন্টেশনে করবো রাদার দ্যান ডিএফএস ইমপ্লিমেন্টেশন। সো বিএফএস ইমপ্লিমেন্টেশন যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ডিএফএস কী করছিল, একদম শেষ মাথা পর্যন্ত গেছিল বা শিকলের শেষ প্রান্তে গেছিল, যে কী করছিল লাস্ট যেই ভ্যালুটা পাইছিল, যেখান থেকে আর কিছু এক্সপ্লোর করা সম্ভব না, বলে দিছিল হ্যাঁ তুমি যেহেতু লাস্ট কোর্স, তোমাকে আমি লাস্টে রাখলাম, এরপরে সেকেন্ড লাস্ট কোর্সকে সেকেন্ড লাস্টে রাখি। এভাবে করতে করতে কাইন্ড অফ একটা ভ্যালিড অর্ডারিং পাই। আর বিএফএস বলে উল্টা, বিএফএস বলে যে আমাকে গাইজ একজন একটু অ্যান্সারটা দেন, এইখানে কোন কোন নোটটা দিয়ে আমি আমার টপোলজিক্যাল অর্ডারিং শুরু করতে পারি, বা কোন কোন কোর্সটা আমি শুরুতে করতে পারি। কারো মাথায় আসতেছে? দেখেন তো, আমি যদি 2 নাম্বার কোর্সটা শুরুতে করি, আমার কি কোনো কনস্ট্যান্ট ভাঙবে? না। আবার যদি আমি 1 নাম্বার নোটটা শুরুতে করি, তাহলেও কিন্তু কনস্ট্যান্ট ভাঙবে না। সেটা আমি কেমনে ফিগার আউট করলাম জানেন? আমি দেখব প্রত্যেকটা নোটের ইন ডিগ্রি কত। 2 এর ইন ডিগ্রি কত? 0 না? ইন ডিগ্রি 0 মানে কি? ও অন্য কোনোটার আউট ডিগ্রি না, মিনিং ও অন্য কোনোটার উপর ডিপেন্ডেন্ট না। 1 এর ইন ডিগ্রি 0, 4 এর ইন ডিগ্রি কত? 1, 5 এর ইন ডিগ্রি কত? 2, আর 3 এর ইন ডিগ্রি কত? 1। ইন ডিগ্রি মানে তো বুঝি, রাইট? ইনকামিং এজ আছে কিনা তার দিকে। সো থাকলেও কয়টা আছে আর কি। সো যাদের ইন ডিগ্রি 0, তাদেরকে দিয়ে আমি আমার কোডটা বা আমার বলতে পারেন কোর্স করাটা শুরু করতে পারি না। সো এই পার্টিকুলার আপনার থিওরি বা এই পার্টিকুলার অ্যাজাম্পশনের উপর বেস করে বিএফএসটা কাজ করে। সো চলেন আমরা দেখি বিএফএস ইমপ্লিমেন্টেশনটা কীভাবে কাজ করে। ওকে আগে ইন ডিগ্রির একটা অ্যারে বানায় নিতে হবে, যেহেতু আমার কাছে 5টা নোট আছে। 1 2 3 4 5। সো 1 এর ইন ডিগ্রি কত? 0, 2 এর ইন ডিগ্রি কত? 0, 3 এর ইন ডিগ্রি কত? 1, 4 এর ইন ডিগ্রি কত? 1, 5 এর ইন ডিগ্রি কত? 2। বাই দ্য ওয়ে, আমরা ইন ডিগ্রিটা ক্যালকুলেট কেমনে করব? যখন গ্রাফটা বানাই আমি বারবার ইউ আর ভি করে এজ পাই না, বারবার এজ পাই এবং অ্যাড করতে থাকি। আর ইউ আর ভি করে এজ পাওয়ার মানেই হচ্ছে ভি এর ইন ডিগ্রি 1 বাড়লো। এই সিম্পল ব্যাপারটা তো বুঝছি, রাইট? এটা মনে হয় আগের কোন একটা ল্যাব টাস্কে ছিল, ইন ডিগ্রি কেমনে ক্যালকুলেট করে, আউট ডিগ্রি কেমনে ক্যালকুলেট করে।
সো যখনই আপনি যখন গ্রাফটা কনস্ট্রাক্ট করা শুরু করবেন, মানে লুপের মধ্যে বারবার রিড লাইন করতেছেন, করে করে ইউভি নিচ্ছেন, নিয়ে সেটাকে গ্রাফে অ্যাড করতেছেন, সাথে সাথে এই অ্যারের মধ্যে ওই অ্যারে অফ ভি এর ভ্যালুটাকে এক করে বাড়াই দিবেন। সো তাহলে ওই ইন্ডিগ্রিটাও অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। শুরুতে সবার ইন্ডিগ্রি 0 রেখে দিবেন, তারপর কাজটা করবে। সো এবার আমি আপনাদেরকে বিএফএস ইমপ্লিমেন্টেশনটা কীভাবে কাজ করে দেখাই। সো বিএফএস ইমপ্লিমেন্টেশনটা করার আগে আপনাকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে, আপনাকে আগে এখান থেকে লিখি বিএফএস ইমপ্লিমেন্টেশনটা কীভাবে কাজ করে, সেটা হচ্ছে আপনাকে আগে একটা কিউ বানাইতে হবে। কিউয়ের মধ্যে কাদের রাখবেন, শুরুতে ইনিশিয়ালি কিউয়ের মধ্যে তাদের রাখবেন যাদের ইন্ডিগ্রি 0। সো অল ভার্টেক্স উইথ ইন ডিগ্রি ইকুয়ালস টু 0, এটাকে কিউয়ের মধ্যে রাখবে। সো তাহলে আমার শুরুতে কিউয়ের মধ্যে কারা থাকবে বলেন তো? ইনিশিয়ালি ইনডিগ্রি 0 কার কার আছে? 1 আর 2 এর আছে তো। সো 1 নাম্বার নোডের ইনডিগ্রি 0 আর 2 নাম্বার নোডের ইনডিগ্রি 0। সো আমার কিউয়ের মধ্যে শুরুতে শুধু 1 আর 2 থাকবে। সো আমার কোডটা হবে এরকম, while কিউ নট এমটি, মানে কাইন্ড অফ কিন্তু আপনার বিএফএস এর কোডটাই দেখেন, খালি কিউয়ের মধ্যে শুরুতে শুধু সোর্স না থেকে যাদের ইনডিগ্রি 0 তাদেরকে আমি সোর্স বা পসিবল সোর্স হিসেবে ধরে কাজ করতেছি। সো কিউ যতক্ষণ না এমটি না হয় ততক্ষণ পর্যন্ত আমার কাজ কি, ইউ ইকুয়ালস টু কিউ ডট পপ, বারবার পপ করব। পপ শেষে কি করব, আমি ফর এভরি ভি অ্যাডজেসেন্ট টু ইউ, মানে আপনার ইউ এর যতগুলো আপনার নেইবার আছে বা ইউ থেকে যতগুলো ডিরেক্টলি কানেক্টেড অ্যাডজেসেন্ট নোড আছে প্রত্যেকের ভিতে যাব। ভিতে যেয়ে কী করব, এই ইনডিগ্রি অফ ভি মাইনাস ইকুয়ালস টু 1 এক করে কমায় দিব। এবং কমায় দেওয়ার পর, এখানে কেন কমাচ্ছে আমি একটু পরে আসতেছি। কমায় দেওয়ার পর এখন ওই যে যাকে কমালাম তার ইনডিগ্রিটা এখন চেক করব। এখন দেখবো ওর ইনডিগ্রিকে এখন নতুন করে 0 হয়ে গেছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে কিউ এর মধ্যে এবার এই ভদ্রলোক ভি কেও অ্যাড করে দেব। এই কাজটা আমি বারবার করব। এখন এইটা কেন করতেছি এই কাজটা, চলেন আমরা এখন আসি। তো আমাকে একটু বলেন, আমি এখানে আরেকটা কালার নেই। হ্যাঁ, তো আমি শুরুতে আমার এত দূর তো বুঝছি, রাইট? এই যে এত দূর গ্রিন মার্কের উপর পর্যন্ত, যে শুরুতে আমি ইনডিগ্রি ক্যালকুলেট করা শেষ হওয়ার পর আমি একটা লুপ চালাবো পুরো ইনডিগ্রি অ্যারেতে, চালাই দেখবো কতগুলোতে ইনডিগ্রির ভ্যালু 0 আছে। যাদের ভ্যালু 0 আছে তাদেরকে আমি কিউয়ের মধ্যে অ্যাড করে দিলাম। তো আমার কিউয়ের মধ্যে নোড নাম্বার 1 এবং নোড নাম্বার 2 আছে। এত দূর কি আমরা বুঝছি গাইস? আচ্ছা, তো আমার যদি নোড 1 আর নোড 2 কিউয়ের মধ্যে থাকে, আমি কি বলছি, যতক্ষণ কিউ না এমটি হয় ততক্ষণ আমি একটা করে পপ করব। তাহলে প্রথমবার পপ হলে কে পপ হবে কিউ থেকে? এগেন সিরিয়ালি যাকে আগে আনসার, আমি ওরকম পার্টিকুলারলি সিরিয়াল মানে করে আনি নাই। তো ধরেন এক আমি প্রথমে আনছিলাম লেটসে, তাহলে আমার পপ হবে কি 1 পপ হলে ইউ ইকুয়ালস টু কত এখন? 1। এবার ফর এভরি অ্যাডজেসেন্ট অফ ভি, মিনিং আমি যখন ইউকে পপ করে ফেলছি আপনি সাথে সাথে এটাকে প্রিন্ট করে দিতে পারেন। প্রিন্ট মিনিং ইন ডিগ্রি সলিউশন, মানে এইটাই বেসিক্যালি আমার সলিউশন যতবার আমি কাউকে পপ করি। পপ করা মিনিং আমি এই কোর্সটাকে এখন করে ফেলতে চাচ্ছি। তো চলেন আমি আমার আউটপুটটাও লেখা শুরু করি এই কোণে। সো আমার যদি 1 2 3 4 5টা নোট থাকে, সো প্রথমবার যাকে পপ করলাম, ধরেন 1কে পপ করছি, মানে আমি বলে ফেলতেছি যে 1 নাম্বার কোর্সটা আমি এবার করা শুরু করছি। সো আমি যদি 1 নাম্বার কোর্সটা করা শুরু করি, তাহলে কি আমার এই এজটার আর দরকার আছে যদি 1 করে ফেলি? কারণ 1 সিএসসি 110 করে ফেলার মানেই এটা না যে আপনি 111 এখন ফ্রিলি করতে পারবেন, আপনার 110-এর সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই, কারণ 110 আপনার পাস হয়ে গেছে। কথাটা কি বুঝলাম গাইজ? আবার বলি যে সিএসসি 110 যদি আপনি পাস করে ফেলেন, আপনার কি ডিপেন্ডেন্সি তার এক্সিস্ট করে 111-এ যেতে? যদি এটা 110 এটা 111 হইতো, কারণ কি আপনি তো অলরেডি সিএসসি 110 পাস করে ফেলছেন। সো আপনার তো গ্রাফের মধ্যে এই এজটার এক্সিস্টই করে না, এই নোটটা তো এক্সিস্ট করে না, কারণ কোর্স তো শেষ সেইটা। সো আমি যখন এখানে 1 লিখে দিলাম বা কিউ থেকে যখন পপ হয়ে গেল, সাথে সাথে মিনিং হচ্ছে এই কোর্সটা আমি করে ফেলছি। এই কোর্সটা করার মানে এজটা কেটে দিব। আর এই এজটা কাটার মানে কি বলেন তো? এর ইনডিগ্রি 1 কমে যাওয়া না, যেহেতু এজটার এক্সিস্ট করে না। আমি যদি এইভাবে দেখাই, এখন বেসিক্যালি আমার এরকম হয়ে গেছে গ্রাফটা। সো আমি 1 করে ফেলছি, সো 1 কেটে দিছি এবং 1 থেকে যে এজগুলো চারদিকে ছড়াইছিল সব এজগুলো বাদ হয়ে গেছে।
সো এখন আমার শুধু 5-এর ইন ডিগ্রি 1 থাকে এবং 1 বাদ হয়ে গেছে, তাও একটু লিখে রাখি এই জিনিসটা আর কি বাদ হয়ে গেছে। সো এবার 5-এর ইন ডিগ্রি কত হলো আপডেট হওয়ার পর? ইন ডিগ্রি অফ 5 কত হলো? 1। 1 কি 0-র সমান না, তার মানে কিন্তু স্টিল আমি 5 নাম্বার নোটটা করতে পারবো না। 5 নাম্বার নোট কিন্তু এখন আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সো আমি কি করব, আমি চুপচাপ কি করব, আমি কিউয়ের মধ্যে ওকে অ্যাড করতে পারবো না 5কে, যেহেতু 5-এর অলরেডি মানে v ইকুয়ালস টু 5 আর কি আমার এখন। সো ইন ডিগ্রি অফ 5 ইজ নট স্টিল ইকুয়ালস টু 0, এখন 1 নট স্টিল ইকুয়ালস টু 0। সো আমি আপনার অ্যাড করলাম না, তারপর আমি আবার লুপে ঢুকলাম। এখন লুপে ঢুকে কি দেখলাম, কিউ কি এমটি না, কিউ এর মধ্যে কি আছে 2, তাহলে ইউ ইকুয়ালস টু কিউ ডট পপ। তাহলে এবার ইউকে বা 2কে পপ করলাম। এবার যদি আমি 2কে পপ করি মানে আমি 2 নাম্বার কোর্সটা করে ফেলছি। সো 2 নাম্বার কোর্সটা করার জন্য আমার কি হবে, এই এজ এবং এই এজ মানে ওর যতগুলো এজ ছিল ততগুলো এজ বাদ হয়ে যাবে, কারণ আমি 2 করে ফেলছি। সো 2-র জন্য এরা ডিপেন্ডেন্ট না। সো আমি আবার কি করতেছি, ফর এভরি অ্যাডজেসেন্ট অফ 2, প্রথমে ধরেন গেলাম 4-এ। সো আমি প্রথমে গেলাম 4-এ, 4-এ যে কী করলাম, 4-এর ইন ডিগ্রি 1 কমাই দিলাম, মিনিং এই এজটাকে কেটে দিলাম। সো 4-এর ইন ডিগ্রি 1 কমাই দিলে হয়ে গেল কত, 0। এবার দেখেন যখনই কোনো কিছুর ইন ডিগ্রি 0 পেয়ে যাব, তার মানে কি নেক্সট টাইম এই কোর্সটা এখন করতে পারবো, সাথে সাথে আমি কিউয়ের মধ্যে ওকে অ্যাড করে দিচ্ছি। তাহলে এবার 4 কিউ অ্যাড হয়ে গেল। এরপরে এখনও কি ওর আরেকটা বাকি না, এটা তো একটা আরেকটা লুপ ছিল, রাইট? এরপরে কি 2-এর আরেকটা অ্যাডজেসেন্ট নোড বাকি ছিল না, এইটা। এবার এর ইন ডিগ্রি 1 কমে গেল, এবার 1 থেকে 1 কমে কত হলো, 0। তাহলে 5-এর ইন ডিগ্রি হলো 0। এবার দেখেন 5ও কি আমি নেক্সট বার করার মতো একটা ক্যান্ডিডেট হয়ে গেল। সো সাথে সাথে আমি কি করলাম, ওকেও কিউ অ্যাড করে দিলাম। সো এইটুকু শেষ হওয়ার পর আমার 2-এর কাজ শেষ। 2-এর জন্য এই ইন ডিগ্রিগুলো বাদ হয়ে গেল। এখন গ্রাফটার দিকে একটু তাকান তো, গ্রাফটা এরকম দেখতে হলো না, 5-এর ইন ডিগ্রি 0, 4-এর ইন ডিগ্রি 0 আর 3-এর ইন ডিগ্রি 1, এরকম হয়ে গেল গ্রাফটা আমার কাছে। এবার এগেন আমি আবার বড় লুপে ঢুকলাম, এই কাজটা শেষ করার পরে যে এখানে আবার আসলাম, কিউ কি এমটি নো, কিউ এর মধ্যে 4 আর 5 আছে। এবার যে কোনো একজনকে পপ করি, ধরেন 4কে পপ করলাম, তাহলে ইউ এর ভ্যালু 4। 4কে পপ করার কারণে আমার কি হলো, 4কে পপ করে আমি তার অ্যাডজেসেন্ট নোড এইটা পেলাম এবং তার ইন ডিগ্রি 1 কমায় 0 করে দিলাম। সো 3-এর ইন ডিগ্রি হয়ে গেল 0। যেহেতু 4কে পপ করছিলাম, 4টা প্রিন্ট করতে ভুলে গেছিলাম, 4টা প্রিন্ট করে নিয়েছি। 4টা প্রিন্ট করার পর আমি কি করলাম, তার অ্যাডজেসেন্ট নোডে গেলাম, 3 পেলাম, 3-এর ইন ডিগ্রি 0 করে দিলাম। সো এগেন যেহেতু 3-এর ইন ডিগ্রি 0 হয়ে গেছে, তার মানে এইটা আমার নেক্সট ক্যান্ডিডেট। তাহলে আমার কিউয়ের মধ্যে 3 আবার ঢুকলো এবং যদি দেখেন বেসিক্যালি এরকম হয়ে গেল, 4 করে ফেলছি। সো দিস ইজ হাউ মাই গ্রাফ লুকস লাইক নাও। এরপরের বার এগেন কিউ কি এমটি না, 5কে পপ করলাম, 5-এর জন্য কি আর কারো কোনো ইন ডিগ্রি চেঞ্জ হচ্ছে না। সো কোনো আপডেট হবে না, বাট এই লুপটা আর কি একবার করবে, তার মানে 5-এর কাজও শেষ। এরপর এবার কিউ থেকে পপ হলো 3-এর জন্য কারো কিছু চেঞ্জ হচ্ছে না, জাস্ট 3 প্রিন্ট হয়ে গেল। তারপরে কিউটা ফাইনালি এমটি হয়ে গেল, এখন আমার কিউটা এমটি। সো আমার কোডটা থেমে গেল এবং কোডটা থেমে যাওয়ার পর আমি যে এই যে অর্ডারিংটা পেলাম, এই অর্ডারিংটাই হচ্ছে আপনার বিএফএস এর থ্রুতে করা অর্ডারিং। ইফ আই এম নট রং, এই অ্যালগোরিদমটার নাম হচ্ছে কানস অ্যালগোরিদম। থ্রু বিএফএস দিয়ে যেভাবে করি, এই অ্যালগোরিদমটার নাম কানস অ্যালগোরিদম। অ্যান্ড শেষমেশ এভাবে কাজ করে যে আপনি শেষে দেখবেন আপনার সবগুলা ইন ডিগ্রির অ্যারের সবার ভ্যালু 0 হয়ে যাবে। সবার 0 হওয়া মানেই আপনার উত্তরটা মিলছে। এখন আপনার কিউ খালি হওয়ার পরেও যদি কেউ নন জিরো আইটেম থাকে, তার মানে গ্রাফের মধ্যে সাইকেল ছিল। কারণ আপনার গ্রাফ থিওরিই বলে যে আপনি যদি এইভাবে করে কাজ করেন, ডেফিনেটলি শেষে অবভিয়াসলি সবগুলার ইন ডিগ্রি 0 হয়ে যেতে হবে। কিন্তু যদি কোনো কারণে এই কোডের শেষে এই পুরোটায় লুপ চালায় বা পুরোটার সাম করে 0 থেকে বেশি পান, তার মানে ডেফিনেটলি এখানে সাইকেল আছে, তখন আপনি আউটপুটে -1 প্রিন্ট করে দেবেন। ব্যাপারটা কি বুঝছি গাইস? এখন এইটা দেখানোর পিছনে রিজন কি? রিজনটা হচ্ছে যে আপনার একটা টপোলজিক্যাল অর্ডারিংয়ের অনেকগুলো ভ্যালিড অর্ডারিং থাকতে পারে, রাইট? যেমন 1 2 4 5 3 একটা ভ্যালিড অর্ডারিং, তারপরে এখান থেকে দেখেন 2 4 3 1 5 একটা ভ্যালিড অর্ডারিং ছিল, 2 4 3 1 5, এরকম অনেকগুলো ভ্যালিড অর্ডারিং থাকতে পারে। কিন্তু লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট ভ্যালিড অর্ডারিং কি একটাই হবে না?
লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট ভ্যালিড অর্ডারিং এর মানে তো আমরা বুঝি, তাই না? বা লেক্সিকোগ্রাফিক্যালি স্মল মানে কি? যদি একটা যদি এরকম হয় এ বি সি, আরেকটা যদি হয় এ বি ডি, তো লেক্সিকোগ্রাফিক্যালি স্মল হচ্ছে এ বি সি। এ পর্যন্ত দোনোজনই কমন, বি পর্যন্ত দোনোজনই কমন, সি আর ডি এর মধ্যে সি আগে, তাহলে লেক্সিকোগ্রাফিক্যালি এবিসি আগে আসে এবিডি থেকে। কাইন্ড অফ আপনাদের ডিকশনারিতে যেভাবে করে আর কি একটার পর আরেকটা থাকে। সো এটা লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট যে ভ্যালিড অর্ডারিং, যতগুলো কম্বিনেশন সম্ভব, ধরেন আরও একটা কম্বিনেশন, গাইজ আমি শিওর না এটা সম্ভব কিনা, আমি জাস্ট বলতেছি, ধরেন এরকম 1 3 4 5 6, এর মধ্যে সব থেকে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট কোনটা? এই তিনোটার মধ্যে সব থেকে ছোটো ভ্যালু 1 আর 1, তাহলে এইটা আর এইটার কেউ একজন হবে। তারপরে এই তিনোটার মধ্যে এর পরেরটাতে কোনটা? 2 আর 3 এর মধ্যে 2 ছোটো, তাহলে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট এইটা। সো আপনাকে যদি এক্সামে কুইজে যেটা দেওয়ার চান্স অনেক হাই, যে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট টপোলজিক্যাল অর্ডারিং বের করতে বলে, সেটা আপনি ডিএফএস থেকে করতে পারবেন না, কারণ ডেপথ ফার্স্ট সার্চ জাস্ট র্যান্ডমলি একটা পয়েন্ট থেকে ডেপথ পর্যন্ত যায় এবং কাজ করে। কিন্তু বিএফএস আপনি করতে পারবেন। কেমনে বলেন তো? আপনার যদি একই সাথে 1 2 এবং 3 কিউবের মধ্যে থাকে, আপনি যদি 1কে পপ করেন বারবার, বা সব থেকে স্মলেস্টটাকে পপ করেন, তাহলে কি আপনি লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্টটা পাবেন না বারবার? তো আপনি যদি কিউয়ের জায়গায় মিন কিউ ইউজ করতেন, অর প্রায়োরিটি কিউ, আপনি যাই নাম দেন না কেন, প্রায়োরিটি কিউ, মিন হিপ কিউ, পাইথনের 2টা ইমপ্লিমেন্টেশনই আছে আই গেস, প্রায়োরিটি কিউ অর মিন হিপ কিউ, যে কোনো কিউ যদি আপনি ইউজ করতেন ইনস্টেড অফ কিউ, তাহলে যতবারই পপ করতেন ও সবগুলোর মধ্যে সবথেকে ছোট নোডের ভ্যালুওয়ালা নোডটাকে পপ করতো, এবং তাহলে আপনি সবসময় সবথেকে স্মলেস্ট ওয়ের অর্ডারিংটা পেতেন, বা সব থেকে ছোটো থেকে বড়োর দিকে যাওয়ার যে লেক্সিকোগ্রাফিক্যাল সব থেকে স্মলেস্ট ভ্যালিড অর্ডার, সেটা আপনি পাইতেন। জাস্ট এটা আপনাদেরকে মাথায় রাখার জন্য আমি এটা একবারে দেখাই দিলাম, কারণ সামনের কোনো একটা টাস্কে এটা লাগবে। এটা কি বুঝছি গাইস? তো এবার চলেন আমরা দেখব হচ্ছে আচ্ছা একটু জিজ্ঞেস করি আবার, বাইপার্টেড গ্রাফ কি আপনাদের করানো হয়েছে? না স্যার। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, সো আমি এবার আপনাদেরকে দেখাবো যে টাস্ক বি। টাস্ক বি কি বলছে দেখেন, এ ফুটবল ম্যাচ, ঠিক আছে? কোয়েশ্চেনটা এরকম, একটা ইন্টেন্স ফুটবল ম্যাচ যাইতেছে between robots and humans, but however things aren't as simple as they seem. The robots have disguised themselves to look exactly like humans. From the outside it's impossible to tell who is robot and who is human. Audience know only one important information: the robot tackles only the humans and the human tackles only the robots. So if you're given a list of tackles each involving 2 players, based on this information find the maximum possible number of robots or humans. সোজা বাংলায় বললে, যে যদি একটা রোবট থাকে, ধরুন অনেকগুলো রোবট আছে, রোবট রোবট রোবট, আর ধরেন হিউম্যান আছে, হিউম্যান অ্যান্ড হিউম্যান। সো একটা রোবট অনলি একটা হিউম্যানকে ট্যাকেল করতে পারে, আর একটা হিউম্যান অনলি একটা রোবটকে ট্যাকেল করতে পারে, কিন্তু রোবট নিজেকে ট্যাকেল করতে পারে না, একটা হিউম্যানও নিজেকে ট্যাকেল করতে পারে না। এই কনসেপ্টটাকে বুঝছি কোয়েশ্চেনের? সো আপনাকে বের করতে হবে বেসিক্যালি গ্রাফটার বাইপার্টাইড ভ্যালু, বা এটাকে যদি দুইটা আমরা কি এমনভাবে গ্রাফটাকে দুইটা ভাগ করতে পারবো কিনা যার এক, মানে এটাকে বলে বাইপার্টাইড গ্রাফ, যে গ্রাফটাকে এমন দুইটা সাবগ্রাফে বা নোডের কালেকশানে ভাগ করতে পারবো কিনা যার এই কালেকশানের কেউ নিজেদের মধ্যে এজ নেই এবং এই কালেকশানেরও কারো নিজেদের মধ্যে এজ নেই, কিন্তু এই কালেকশানের সবার সাথে ওই কালেকশানের সবার নিজেদের মধ্যে এজ থাকতে পারে। সো আপনারা 1-to-1 ফাংশন ম্যাপিং করছেন যেমন, না এটা 1-to-1 এক্স্যাক্টলি না, বাট ফাংশন ম্যাপিংয়ের মতোই অনেকটা। যদি 1 2 3 থাকে, এদিকে যদি 4 5 থাকে, সো আমি এভাবে করে সব কানেকশান যতগুলো খুশি দিতে পারবো, কিন্তু এই কানেকশানটা দিতে পারবো না, বা এই কানেকশানটা দিতে পারবো না। সো এইটাকে বলে একটা গ্রাফ বাইপার্টেড কিনা বের করার জন্য সলিউশনটা। সো প্রবলেম স্টেটমেন্টটাকে আমরা বুঝছি।
সো চলেন আমরা এখন দেখি একটা গ্রাফ যখন র্যান্ডমলি পাবেন, অবশ্যই আপনাকে আমি এইভাবে করে সুন্দর করে এঁকে দিব না যে আপনি 1 2 3 বামে রাখতে পারবেন, 4 5 ডানে। আমাকে এটা করে ফিগার আউট করে বের করতে হবে, তাই তো? তো চলেন আমরা দেখি একটা গ্রাফ বাইপার্টেডটা কিনা বুঝে কেমনে। সো একটা গ্রাফ বাইপার্টেডটা কিনা বোঝার জন্য আমি চলেন এই ইনপুটগুলো নিই। 5 আর 6 মানে 5টা নোড আছে, 6টা এজ আছে। তারপরে এই যে 6টা এজ দেওয়া 3 4 3 2 5 4। সো 3 ধরেন 4 এদিকে দিলাম, 3 2 এদিকে দিলাম। সো 3 4 3 2 5 4 দিলাম। 5 2 4 1 1 2। সো 5 2 4 1 1 2। সো এটা তো গেল। সো এবার আমাকে বের করতে হবে যে আমি জাস্ট প্রবলেম স্টেটমেন্টটা আগে দেখাই, পর আউটপুট কেমন আসছে দেখাচ্ছি, যে এখান থেকে আমাকে গ্রাফটাকে বাইপার্টেড করা যায় না কিনা বের করতে হবে। সো গ্রাফটাকে বাইপার্টেড করা যায় না কিনা বের করবো কেমন। এখানে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা 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 বলতে পারি একটা অ্যালগোরিদম দেখবো। সেই অ্যালগোরিদমটা হচ্ছে যে আমরা একটা গ্রাফকে বাইপার্টেড না কেনা করার জন্য শিখি। সেটা হচ্ছে আমরা একটা গ্রাফের, এটা বিএফএস ডিএফএস যেভাবেই করা যায় বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে আমি আগে আপনাদেরকে এখানে করে দেখাই, তারপরে আমি ওখানে যাই। সো ধরেন আমার সোর্স নোড হচ্ছে এইটা, ঠিক আছে? সোর্স নোড ধরেন এইটা। আমি কি করব, সোর্স নোডটাকে একটা কালার দিব। ধরেন আমি এই সোর্স নোডটাকে রেড কালার দিলাম। সো আমার রুল এটা হবে যে নো অ্যাডজেসেন্ট নোডস উইল হ্যাভ সেম কালার। কোনো অ্যাডজেসেন্ট নোডের সেম কালার হতে পারবে না, এবং আমাদের দুইটাই কালার থাকবে। ধরেন আমি দেখাচ্ছি রেড আর গ্রিন, আপনারা এগেন আপনাদের টিচার বা থিওরি টিচার যেভাবে দেখায় সেভাবে দেখতে পারেন, বাট ফর দ্য টাস্ক আপনি 0 আর 1 বা দুইটা কালার ভ্যারিয়েবল ধরে নিলেই চলবে, যে কোনো দুইটা অল্টারনেটিভ ভ্যালু। সো প্রত্যেকটা নোডকে আমি কিছু কালার করব। সো আমি গ্রাফটাকে প্রথমে এই সোর্স নোড, এগেন সোর্স নোড যে কোনো কিছু ধরতে পারেন র্যান্ডমলি, কোনো সমস্যা নেই। ধরেন আমি 1 থেকে শুরু করলাম। আমি কি করব, এইটাকে রেড বা গ্রিন, সো শুরুতে আমি এটাকে রেড ধরলাম। এইটাকে রেড ধরার মানে কি, এর অ্যাডজেসেন্ট সবাই ওর আরেক কালার হতে হবে, মানে গ্রিন। তাহলে ওর অ্যাডজেসেন্ট কে কে আছে, এইটা একটা, এটাকে আমার করতে হবে গ্রিন, আবার এর অ্যাডজেসেন্ট নোড আছে এইটা, সো এইটাকে করতে হবে গ্রিন। এইবার আবার সেম কাজ, আবার সেম কাজ মানে এবার যে কোনো একটা থেকে শুরু করেন। ধরেন এইটা থেকে শুরু করলাম 2, ওকেও সেম কথা বলবেন, ওর নো অ্যাডজেসেন্ট নোড শুড বি সেম কালার। সো এর একটা অ্যাডজেসেন্ট নোড 1 অলরেডি রেড, সো সেম কালার না। এর আরেকটা অ্যাডজেসেন্ট নোড এইটা, এটা কোনো কালার দেওয়া নেই। কালার না দেওয়া মানে আমি রোল ওয়াইজ কী করবো, ওকে রেড করে দেবো। এবং এর আরেকটা অ্যাডজেসেন্ট নোডকে একেও কোনো কালার দেওয়া নেই। কালার দেওয়া নেই মানে রোল ওয়াইজ আমি এটাকে রেড করে দেবো। সো এখন আপনি যদি খেয়াল করেন, সো আমি 1 নিয়ে কাজ করছি, 1কে রেড করছি এবং 1-এর অ্যাডজেসেন্ট সবাইকে গ্রিন করছি যাদেরকে পাইনি। পরে আমি 2-এ গেছি, 2কে যেহেতু অলরেডি গ্রিন আছে, 2 থেকে তার অ্যাডজেসেন্ট সবাইকে রেড করছি। সো আমি 1 আর 2 চেক করে ফেলছি। এবার ধরেন গেলাম 3-এ, এবার 3-এর অলরেডি কালার ভ্যালু অ্যাসাইন করা কি রেড। আমি চেক করবো 3-এর অ্যাডজেসেন্ট কেউ যেন এই রুলটা না ভাঙে। দেখেন তো 3-এর কেউ কি রুলটা ভাঙছে, অলরেডি গ্রিন এবং অলরেডি গ্রিন না, সো রুলটা ভাঙেনি। 3-এও আমি পেয়ে গেলাম। 4-এ গেলাম, 4 যেহেতু গ্রিন, এর কি অ্যাডজেসেন্ট নোডগুলো কেউ রুলটা ভাঙছে, দেখেন তো 4-এর এই পাশে রেড, এই পাশেও রেড না, সো রুলটা ভাঙে নেই, পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, ভালো। তার মানে এটার মধ্যেও কোনো ঝামেলা নেই। এবার 5-এ আসলাম, 5-এ আসার পর আমি কি দেখলাম, 5-ও তার রুল ভাঙেনি। সো সবগুলা নোড যদি এই রুলটা ফলো করতে পারে, তাহলে আমি যে 2 কালারে আমার গ্রাফটাকে ভাগ করে ফেলছি, সেই 2 কালারই হচ্ছে আমার বাইপার্টেড গ্রাফের 2টা গ্রুপ। সো আমি এখানে গ্রিন কালারে ভাগ করতে পারছিলাম 2 আর 4-কে, আমি একটু দেখাই। সো 1 3 5 ছিল রেড কালার, আর 2 আর 4 ছিল গ্রিন কালার। এবার চলেন আমি এই সেম গ্রাফটাকে এখানে আঁকা ট্রাই করি, 1 থেকে কানেকশন ছিল 4-এর, 1 থেকে কানেকশন ছিল 2-এর, 2 থেকে কানেকশন ছিল 5-এর আর 3-এর, 5-এর আর 3-এর, 3 থেকে কানেকশন ছিল 4-এর আর 2-এর। সো 3 থেকে কানেকশন ছিল 4-এর আর 2-এর অলরেডি দেওয়া হয়ে গেছে। 4-এর কানেকশন ছিল 5-এর আর 3-এর, সো 5-এরও দেওয়া, আচ্ছা 5-এর দেওয়া হয়নি, 5-এর এবং 3-এর কানেকশন অলরেডি দেওয়া। 5-এর কানেকশন ছিল 4 আর 2-এর সাথে, সো 5-এর কানেকশন 4 আর 2-এর সাথে।
সো ইয়েস, সো এবার যদি আপনি খেয়াল করেন, আমি যদি এটাকে একটা গ্রুপ বলি এবং এইটাকে আরেকটা গ্রুপ বলি, তাহলে আমার বেসিক্যালি কি, আমি এই গ্রাফটাকে এমন দুইটা ভাগে ভাগ করতে পারলাম না যার মধ্যে এক ভাগের সাথে আরেক ভাগের সব ইন্টার কানেকশন আছে কিন্তু ইন্ট্রা কানেকশন নেই, নিজেদের মধ্যে কানেকশন নেই, এদেরও নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই। সো এইটাই হচ্ছে একটা বাইপার্টাইট গ্রাফ। সো থিওরিটা কি বোঝা গেছে গাইস? সো আমি ধরে নিলাম বুঝছেন। অ্যাট এনি পয়েন্ট না বুঝলে কাইন্ডলি আমাকে জাস্ট মিউট অন অফ করে বলবেন। সো আপনার আউটপুটটা যদি খেয়াল করেন, আউটপুটে তিন মানে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ দুইটা গ্রুপের মধ্যে কে আছে। সো এখানে এই গ্রুপের ম্যাক্সিমাম নাম্বার 3, এই গ্রুপের ম্যাক্সিমাম নাম্বার 2। সো সব থেকে বড় নাম্বার কে, মানে নাম্বার অফ মেম্বার্সের মধ্যে সব থেকে বড় কে, এটা না। সো আউটপুটে আসছে 3। সো এইটাই হচ্ছে আপনার টাস্কটা, এটা আমরা করব কিভাবে। তো চলেন আমরা দেখি। অলরেডি অনেকে হয়তো বা বুঝে ফেলছেন যে একটা বিএফএসসি চালাচ্ছি আমি সোজা বাংলায়, অ্যাডজেসেন্ট নোডে যাচ্ছি বারবার, আর এমন আহামরি কিছু করতেছিলাম না। বাট চলেন আমরা একটু দেখি। সো আমার কোডটা দেখতে অনেকটা এরকম হচ্ছে, বিএফএস কিউ ইকুয়ালস টু সোর্স ওয়াইল আর আপনার কালার অফ সোর্স ইকুয়ালস টু, ধরেন শুরুতে আমি রাখলাম রেড। সো while q not empty, আমি কি করব, u হচ্ছে q ডট পপ করব, বারবার q থেকে ভ্যারিয়েবলটাকে বের করব, বের করার পর ফর এভরি অ্যাডজেসেন্ট আর কি সব নেইবারগুলোয় যাব, ফর এভরি অ্যাডজেসেন্ট অফ u, যদি তার নাম আমি v ভ্যারিয়েবল দিয়ে ঘুরি, আমি কি করব, ইফ কালার অফ v, যদি আপনি এটাকে তো অল্টারনেটিভ টার্ন করতে হবে, রাইট। সো একটু মাথায় রেখেন, আপনি যদি ইউকে পপ করেন এবং এখানে আপনাকে একটা জাস্ট চেক করতে হবে যে আমি এই কাজটা আপনারা নিজেরা করবেন আর কি, যে আমি তো শুরু থেকে রেড দিছি, রাইট, তাহলে পরের বার হইতে হবে ওকে গ্রিন, বাট এবার যদি গ্রিন হয় তার পরের বার হইতে হবে রেড। সো আপনি একটা ফ্ল্যাগ রাখতে পারেন, আমি জাস্ট এই কনসেপ্টটা বলি আপনাকে, আমি ইমপ্লিমেন্ট করে দিচ্ছেন, এটা আপনি নিজেরা করেন। সো ফ্ল্যাগ রাখতে পারেন 0 মিনিং হচ্ছে নেক্সটগুলো রেড হবে লেটসে, বা গ্রিন হবে, আর 1 মিনিং হচ্ছে নেক্সটগুলো ধরেন ব্লু হবে বা গ্রিন হবে, যেমনি আপনি আপনার কালারিং সাজান না কেন। সো আপনি কি করবেন, এই ফ্ল্যাগটা বারবার চেঞ্জ করবেন যাতে পরের বার আগের বারের উল্টা কালারটা পায়। সো সেই ইমপ্লিমেন্টেশনটা আমি দেখালাম না, জাস্ট আমি এখান থেকে কালার অফ ভি যদি অলরেডি অপোজিট কালার হয়, মানে এখানে গ্রিন রেড দিয়ে শুরু করলে এটা যদি গ্রিন হয় তার মানে ইটস ওকে, তাই না। সো যদি নট ইকুয়ালস টু অপোজিট কালার হয়, নট ইকুয়ালস টু যদি অপোজিট কালার হয় তার মানে আপনি সাথে সাথে ব্রেক করে দিয়ে বলবেন যে ইটস নট পসিবল। আর এলসে যদি যায়, এলসে যাওয়া মানে যদি অপোজিট কালার পায় সেই ক্ষেত্রে, বা যদি কোনো কালার না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সি অফ ভি ইকুয়ালস টু অপোজিট কালার বানাই দিবেন তাকে, যদি মানে এখনো পর্যন্ত ওকে এক্সপ্লোর না করে থাকে আর কি, তাহলে কালার অফ ওইটাকে অপোজিট করে দিব। সো এটা একটা ফ্ল্যাগ দিয়ে আপনি আর কি চেকটা করবেন। দিস ইজ এ ভেরি সিম্পল চেক, ফ্ল্যাগ দিয়ে করা, আপনারা পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পলটা আবার করে দেখাই। সো এটা ছিল 1, 2, 3, 4, 5। সো আমি প্রথমে সোর্স ধরছিলাম 1কে। সোর্স যদি 1 হয়, কিউ এর মধ্যে আছে 1, কালার অফ আপনার সোর্স কি হয়েছে, রেড, লিখেই দিলাম রেড, এবং একটা ফ্ল্যাগ রাখতে হবে, যে ফ্ল্যাগটা বলবে আর কি নেক্সট যাদেরকে চেক করবো তারা হবে গ্রিন, সরি গ্রিনের কালার বলতেছি, নেক্সট যাদের চেক করবো তারা হবে গ্রিন। তো চলেন আমরা দেখি, ওয়াইল কিউ নট এমটি, কিউ কি এমটি না, কিউ থেকে পপ হলো 1 পপ হবে ফর এভরি অ্যাডজেসেন্ট অফ ইউ। প্রথম অ্যাডজেসেন্টে গেলাম 4 কি কোনো কালার পাইছে, 4 কোনো কালার পাইনি। 4 না কালার পেলে আমি তাকে কি করে দিব, অপোজিট কালার বসাই দিব, মিনিং আমি একে গ্রিন বসাই দিলাম। এরপরে আরেকটা অ্যাডজেসেন্ট নোট পেলাম এখানে 1 থেকে 2 কি কোনো কালার পাইছে, এখনও না। কালার না পেলে মানে ইফে ঢুকবে না, এলসে ঢুকবে, তার মানে আমি একে আবার গ্রিন করে দিলাম, শেষ। এবং
অবভিয়াসলি প্রত্যেকবার যখন আপনি এখানে যাবেন কিউ ডট অ্যাড করবেন আর কি, এখানে কিউ ডট অ্যাড করতে করতে যাবেন ওই ভদ্রলোকগুলোকে যাতে নতুন কিউ এর মধ্যে অ্যাড হয়। সো প্রথমে 4 হয়েছিল, মানে বেসিক বিএফএস করতেছি আর কি, তারপরে 2 অ্যাড হয়েছিল। সো গেল। এবার পরের বার লুপ থেকে যখন আবার বড় লুপে ঢুকবে, কিউ থেকে পপ হবে কে 4, আর নেক্সট যে কালারটা খুঁজতেছি আমি সেই কালারটা হবে হচ্ছে এবার রেড, কারণ ফ্ল্যাগটাকে আপনি বারবার এখানে ফ্ল্যাগটাকে আপনি বারবার ফ্লিপ দিবেন, ফ্ল্যাগটাকে ফ্লিপ করবেন। সো এবার রেড খুঁজতেছি, এবার 4 পপ হলো, 4-4-এর অ্যাড্রেসেন্ট যারাই পাবো তাদেরকে কালারিং না থাকলে লাল করব, আর কালারিং থাকলে চেক করবো সে অলরেডি লাল কিনা। তো দেখেন 4-এর অ্যাড্রেসেন্ট আছে 5-5-এর কোনো কালারিং নেই, মানে ওকে আমি রেড করে দিলাম। 4-এর অ্যাড্রেসেন্ট আছে 3, এটারও কোনো কালারিং নেই, তার মানে এটাকে আমি আবার রেড করে দিলাম। এবং দুইটাই কিউবের মধ্যে অ্যাড হয়ে গেছে আর কি, প্রথমে 5 অ্যাড হয়েছিল, পরে 3 অ্যাড হয়েছিল। এবার পপ হবে কে 2 পপ হলে 2 থেকে অ্যাডজেসেন্ট কি আছে দেখেন তো, 2 গ্রিন, তার মানে আমি নেক্সট বার খুঁজতেছি হচ্ছে রেড, মানে যেখানে বসে আছি সেটা যদি অলরেডি কালার পায় তাহলে আমি তার অপোজিট কালারটা খুঁজতেছি। সো 2-এর ভ্যালু ছিল গ্রিন। এবার 2 থেকে কই যাওয়া যায় দেখেন 1-এ। সো 2-এর ভ্যালু যদি গ্রিন থাকে তাহলে এখান থেকে যখন 1-এ আসলাম, 1-এ আসার পর আমার কাজ কি হলো, দেখা যে অলরেডি কালার্ড কিনা। যেহেতু আমি গ্রিন, আমার অপোজিট কালারে কি 1 পাইছে না রেড, তার মানে ইটস ওকে, কোনো সমস্যা নেই। নট ইকুয়াল টু অপোজিট হলে সমস্যা, অপোজিট হলে কিন্তু কোনো সমস্যা নেই। সো ইটস ওকে, সমস্যা নেই। আবার 2-এর আর একটা অ্যাডজেসেন্ট নোটকে 5, এটাও কি রেড পাইছে না, তার মানে এগেন ইটস টোটালি ফাইন, আমার কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমি বেরোয় গেলাম, কাউকে নতুন করে কালার অ্যাসাইন করা লাগলো না, কারণ হচ্ছে অবভিয়াসলি অলরেডি কালার পেয়ে গেছে এবং ভুল কালার পাইনি। এরপর আমি আসলাম 5-এ গেলাম, 5 পপ করলাম, 5 ছিল রেড, তাহলে 5-এর অপোজিট কি আমাকে এবার চেক করতে হবে গ্রিন। তাহলে দেখেন 5-এর নেইবার দোনোটাই কি গ্রিন না, সো 2বারই কালার পাইছি এবং 2বারই অপোজিট কালার পাইছি, সো ওকে, সমস্যা নেই। এরপরে গেলাম 3-এও যখন গেলাম আমি আবার সেম, 3-এর থেকেও আমি দেখলাম 3 রেড, তাহলে আমার অপোজিট হচ্ছে গ্রিন, আবার চেক করতে হবে, 3-এর থেকে অ্যাডজেসেন্ট নোট গ্রিনই আছে। সো আপনার কিউ খালি হয়ে গেল, আমি একবারও রোলটা ভাঙলাম না, তাইলে আমি এই যে রেড আর গ্রিনের যদি আমি 2টা অ্যারে রাখতাম, একটা রেড অ্যারে একটা গ্রিন অ্যারে, তাহলে যারা যারা রেড পাইতাম বা যাদেরকে আমি রেড অ্যারেতে অ্যাড করতাম তারা হয়তো একটা গ্রুপ, আর যাদেরকে আমি গ্রিন অ্যারেতে অ্যাড করতাম তারা হয়তো আরেকটা গ্রুপ। এইটাই হচ্ছে আপনার বাইপার্টাইট গ্রাফ। বোঝা গেছে গাইস কনসেপ্টটা? এখন আমি আপনাকে একটু জাস্ট একটা জিনিস অ্যাড করে দেখাই, বাইপার্টাইট গ্রাফ না হলে বুঝবেন কেমনে। মানে আমি তো খালি বাইপার্টাইট গ্রাফ হচ্ছেই দেখাচ্ছি আপনাদেরকে, না হলে কেমনে হ্যান্ডেল করব, বা মানে হাউ ডু উই ফিগার আউট যেটা হয় নাই। চলো আমি একটু দেখি। সো আমি একটা কাজ করব, জাস্ট দেখেন, আমি একটা অড ডিগ্রি সাইকেল দেব। একটা অড সাইকেল থাকলে গ্রাফের মধ্যে কখনোই বাইপার্টেড গ্রাফ হইতে পারে না। সো অড সাইকেল মিনিং 3টা বা 5টা এলিমেন্টের সাইকেল হলে বা 7টা এলিমেন্টের সাইকেল হলে। কেন আমি বলছি একটু খেয়াল করে দেখেন। এবার আমি এই ভদ্রলোককে দিলাম শুরুতে রেড, এটা রেড হওয়ার কারণে এইটা হলো গ্রিন, এইটা হলো গ্রিন, এর 2টা নেইবার। এইবার এইটা গ্রিন হওয়ার কারণে এইটা হলো রেড, আর এইটাতে যে কি এর কি রেড হওয়ার কথা না গাইস, কিন্তু এটা কি গ্রিন না, সরি কালার চেঞ্জ করে ফেলছি আমি, এটা কি গ্রিন না, বাট হওয়ার কথা কি রেড না। সো দেখছেন কালার নট ইকুয়ালস টু অপোজিট পড়ে গেছে না, বা কালার সেম পড়ে গেছে না। যখনই একটা পার্টিকুলার নোডে যে তার অ্যাডজেসেন্ট নোডের কোনোটাতে একটা ভুল কালার দেখবেন যে কালারটা হওয়ার কথা না, মিনিং আপনার সেম কালার দেখবেন, সাথে সাথে আপনি বলে দিবেন যে এই গ্রাফটা বাইপার্টাইট করা সম্ভব না। আমি অত ডিটেলসে গেলাম না, আপনি গ্রাফটা যদি আঁকেন কোনোভাবে এটাকে আপনি 2টা এমন ভাগে ভাগ করতে পারবেন না যে 2টা ভাগের মধ্যে নিজেদের কোনো কানেকশন নেই, কিন্তু একটার সাথে আরেকটা ভাগের কানেকশন আছে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ শুড ডু ইট। এগেন আপনি এটা বিএফএস না করে ডিএফএস দিয়েও করতে পারবেন, সেম কাজ, খালি ডেপথ বরাবর যাবেন আর ফ্ল্যাগটা বারবার সুইচ করবেন, দ্যাটস ইট। আমি জাস্ট বিএফএসটা দেখালাম কারণ বিএফএসটা মোর ইনটুইটিভ। আচ্ছা, এবার আসেন টাস্ক 3। এগেন এইগুলো আসলে আপনাদের জন্য খুব ইজি। এটা হইতেছে যে আপনাকে একটা
এন চেস বোর্ডে x1 y1 একটা পজিশন দিবে একটা নাইট পিসের, ইউ নিড টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মুভস দ্য নাইট নিডস টু রিচ দ্য টার্গেট পজিশন x2 y2. Sorry, minimum number, my bad guys, minimum number of moves it needs. If it is not possible to reach the target, then print -1. সো আমাকে একটু বলেন তো গাইজ, মিনিমাম নাম্বার অফ মুভ বা শর্টেস্ট প্যাথে যদি আমি যেতে চাই আনওয়েটেড একটা গ্রাফে, তাহলে আমরা কি বিএফএস ইউজ করবো না ডিএফএস ইউজ করবো? গাইজ কেউ জানেন না? আচ্ছা, সো আমরা হচ্ছে ইয়েস বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চটা ইউজ করবো, তাই না? সো আপনাকে বলছে যে যতগুলা মুভ চারদিকে যাওয়া যায় সেইভাবে যে x1 থেকে x1 y1 থেকে x2 y2 পজিশনে যেতে হবে। মানে ইনপুট যদি 3 হয়, যে আপনার ইনপুট পার্সেন্ট কন্টেন্টস অ্যান্ড ইন্টিজার দ্য সাইজ অফ দ্য চেসবোর্ড, মানে 3x3 একটা চেসবোর্ড। এরপরে আপনাকে প্রথম দুইটা ভ্যালু হচ্ছে x1 y1, মানে 1-2 পজিশনে আপনি আসেন, আপনাকে যেতে হবে 1-3 পজিশনে। আপনাকে বলছে যে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ মুভস দ্য নাইটস নিডস টু ডু টু রিচ দ্য টার্গেট পজিশন। একটা নাইট কতগুলো পজিশনে যেতে পারে আমরা তো জানি, রাইট? তো একটা নাইট যদি এখানে থাকে, একটা নাইট যদি এখানে থাকে তার কি কি পজিশন আছে? 2 একদিকে যে এইটা একটা পজিশন, 2 যে এইটা একটা পজিশন, 1 যে 2 এইটা একটা পজিশন, এরকম অনেকগুলো পজিশন আছে না গাইজ? দেখেন তো যে আপনার 2টা হরাইজন্টাল হলে একটা ভার্টিক্যাল, সরি 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, এইদিকেও 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, এদিকেও 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, 2টা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। সো আমার নোডের আমার নোডের যদি আমি আমার পজিশনটাকে এক্স কমা ওয়াই বলি, আর আমার মুভগুলোকে যদি আমি এইভাবে করে একটা মুভের লিস্ট বানাই, প্রথমটা কি ওয়াই বরাবর 2, এক্স বরাবর 1, ডানে মানে যোগ, বামে মানে বিয়োগ, তাই না? তাহলে একটা মুভ কি 1,2, মিনিং আপনার যদি এই পজিশনে আমি থাকি 1 ডানে 2 উপরে, মিনিং এই জায়গাটা। এরকম করে আমি মুভগুলোর নাম্বার লিখে ফেলতে পারবো না? এটা হচ্ছে -1 2, -1 2, এরকম লিস্ট অফ মুভস আমি লিখে ফেলবো আগে অ্যারের মধ্যে। একটা অ্যারে বা লিস্ট নিয়ে তার মধ্যে আপনি টাপল করে করে লিস্ট অফ মুভস লিখে ফেলবেন। এবার করে আপনার সিম্পল কাজ হচ্ছে এক্স ওয়াই থেকে বিএফএস চালানো। বিএফএস চালায় যতগুলো লিস্ট অফ মুভসে যাওয়া যায় ততগুলো লিস্ট অফ মুভসে যাবেন, যে দেখবেন কোনো একটাতে যাওয়ার পর আমার এক্স ওয়াইয়ের যে কারেন্ট ভ্যালুটা হয় সেটা কি x2 y2 সমান হয় কিনা। যদি x2 y2 সমান হয়ে যায়, সাথে সাথে আপনি কি করবেন, ব্রেক করে দিবেন। আর একটা কাউন্টার রাখবেন যেটা দিয়ে গুনবেন কতগুলা মুভে যাইতে পারছেন, কতগুলা মুভের পর ওখানে খুঁজে পেয়েছেন, সেই কাউন্টারটা প্রিন্ট করে দিবেন। আর যদি আপনার পুরো বিএফএস শেষ হয়ে যায়, শেষ হওয়ার মানে কি 3/3 একটা ম্যাট্রিক্সে বিএফএস শেষ হওয়ার মানে কি আমার এক্স ওয়াইয়ের ভ্যালু 3কে এক্সিড করে যাচ্ছে, মানে এক্সের ভ্যালু 3কে এক্সিড করতেছে, ওয়াইয়ের ভ্যালু 3কে এক্সিড করে, সেক্ষেত্রে তো আপনি আর কাজ করতে পারবেন না, রাইট? সো নন এক্সিডেড ভ্যালু বা ভ্যালিড ভ্যালুসগুলোর মধ্যে মানে ইফ চেক করে নেবেন বারবার যে আমার নতুন যে মুভটা দিচ্ছি সেটা দিলে কি আমার এক্স ওয়াই পজিশন বাইরে চলে যায় কিনা, বাইরে চলে গেলে সেই মুভটা আমরা নিব না। সো এই করে করে যতগুলো আপনি মুভ করার পর কিউ যখন খালি হয়ে যাবে, যখন দেখবেন কিউ আর কোনো ভ্যালু এক্সিস্ট করে না, বেরোয় আসছেন, স্টিল আপনি কোনো পয়েন্টে উত্তর পান নাই, তার মানে ওইখান থেকে এখানে যাওয়াটা আনরিচেবল, মানে 1-1 থেকে 2-2তে নাইটকে যাওয়ানো সম্ভব না একটা 3x3 চেস বোর্ডে। সেটা আমি করে দিলাম না, কারণ এটা ফেয়ার ডিজ, আপনারা ডেফিনেটলি নিজেরা করলেই পারবেন। ইফ আই এম নট রং 220 তো আপনার এরকম টাইপের প্রবলেম করে আসছেন। তো এটা হচ্ছে আপনাদের টাস্ক সি গেল। এবার চল আমরা দেখি টাস্ক ডি। টাস্ক ডিটা একটু ইন্টারেস্টিং। মানে টাস্ক ডিও আপনারা নিজেরা পারবেন, আমি জাস্ট একটু ইন্টুইশনটা দেখাই দিই কীভাবে কাজ করতেছে। সো টাস্ক ডি বলছে ইজি ট্রি কোয়ারিজ। আমি প্রবলেমটা নিজেই বুঝাই দিই। 4 আর 1 লেখার মানে হচ্ছে যে আপনাকে একটা গ্রাফ বা ট্রি দিবে, যার মধ্যে আপনাকে 4 মানে হচ্ছে কতগুলো টোটাল নোড, আর 1 মানে গ্রাফের রুট কত, মানে গ্রাফটাকে কাইন্ড অফ আপনি ট্রি এর মতো করে কনসিডার করবেন। সো 1 হচ্ছে রুট, তারপর আপনাকে ওই আপনার
আই বিলিভ কয়টা এজ দিবে বলে দিচ্ছে জানি। নেক্সট n-1 লাইন, মানে 4 হলে 4 - 1 মানে 3 লাইন। নেক্সট 3 লাইনে আপনাকে এজগুলো দেওয়া হবে। যেহেতু আমাকে ট্রি এর মতো করে বলতেছে গাইজ, আমাকে বলেন তো একটা ট্রিতে যদি নোড থাকে এনটা, তাহলে তার এজ থাকবে কয়টা? n-1টা না? মনে আছে না আমরা 220-তে পড়ছিলাম যে একটা ট্রি এর যদি নোড থাকে এনটা, তাহলে তার এজ থাকে n-1টা। সো এই জন্য আর কি এটা আপনাকে আলাদা করে ভ্যালু হিসেবে দেয়নি, আপনি ধরেই নেবেন নেক্সট n-1 লাইনে n-1টা এজ আছে। এবং তারপরে কয়েকটা পরের 3 মানে হচ্ছে নেক্সট 3টা আবার ইনপুট। আর এই ইনপুটগুলো হচ্ছে বেসিক্যালি আপনার ওই গ্রাফের এই নোড থেকে যেই সাবট্রিগুলো হয় সেই সাবট্রির সাইজ কত। এগেন একটু কমপ্লিকেটেড লাগতে পারে, আমি আপনাকে একেই দেখাই। সো 4টা নোড, প্রথমটাকে 3 1। সো প্রথম এজটা হচ্ছে 3 and 1, আরেকটা এজ কি 1 2। সো 1 থেকে আরেকটা এজ আছে ধরেন 2, আরেকটা এজ হচ্ছে 4 2। সো আপনার 4 থেকে একটা এজ আছে, আপনি যে কোনো জায়গায় দেন সমস্যা নেই, ধরুন 4 থেকে একটা এজ দিলাম 2, আর আপনাকে রুট হিসেবে বলে দিছিল 1। সো এই গ্রাফটা যদি একটা ট্রি হয়, এইটার রুট হচ্ছে 1। এইটুকু হচ্ছে প্রথম পার্ট অফ ইনপুট, ঠিক আছে। এবার সেকেন্ড পার্ট অফ ইনপুট হচ্ছে 3 মানে নেক্সট 3টা ইনপুট, এবং নেক্সট 3টা ইনপুট হচ্ছে 1 4 আর 2, 1 4 আর 2, তাই না? আমি আরেকবার একটু দেখি, 1 4 আর 2, হ্যাঁ। সো আপনাকে বের করতে হবে হচ্ছে এই 1 নাম্বার সাবট্রি এর 1 নাম্বার নোড থেকে যে সাবট্রি হয় তার মধ্যে টোটাল কয়টা নোড আছে। একের যে সাবট্রি, একের সাবট্রি কে বলেন তো? একের নিচে যারা আছে সবাই না? মানে বেসিক্যালি একের সাবট্রি এই পুরাটাই না? সো একের সাবট্রি এর লেন্থ কত বা সাইজ কত? 4 না? 1 2 3 আর নিজেও। সো একের সাবট্রি এর সাইজ কত? 4। এবার যদি আমি 4 নাম্বার নোটকে বলি 4 এর সাবট্রি এর সাইজ কত, 4 এর সাবট্রি এর সাইজ কত? 1 না? কারণ 4 থেকে আর কিছু বের হইছে না। তো 4 এর সাবট্রি এর সাইজ হচ্ছে 1। 2 এর সাবট্রি এর সাইজ কত যদি জিজ্ঞেস করি, 2 থেকে 4 এতখানিক না? সো 2 এর সাবট্রি এর সাইজ হচ্ছে 2। সো আপনাকে আউটপুটে এটাই বের করতে হবে। সো দেখেন 4 1 আর 2, মিনিং 1 এর সাবট্রি এর সাইজ 4, 4 এর সাবট্রি এর সাইজ 1, আর 2 নাম্বার নোডের সাবট্রি এর সাইজ হচ্ছে 2। এটা হচ্ছে আপনার আউটপুট। আমরা কি প্রবলেম স্টেটমেন্টটা বুঝছি গাইস? আচ্ছা, আমি ধরে নিলাম প্রবলেম স্টেটমেন্টটা বুঝছি। আমরা চলেন হচ্ছে দেখি এই টাস্কটা আমরা করব কিভাবে। এগেন আপনি এটা বিএফএস ডিএফএস যেমনই করেন, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা বলে দিই, দিস উইল বি ভেরি সিম্পল ফর ইউ। সো আমি যদি জানি এটা আমার রুট, ঠিক আছে, আমি যদি জানি এটা আমার রুট, সো আমার সাইজ কি হবে? আমার সব সাবট্রিয়ের সাইজ যোগ 1 না? কারণ আমার সাবট্রিতে যদি 1 2 3 থাকে, মানে আমি আমার থেকে যতগুলো নোডে ঘুরতে পারতেছি তত যোগ 1 আমি না? সো 1 2 3 যোগ 1 4 আমি। আবার এও কি বলবে? আমার সব সাবট্রিয়ের যোগ 1 আমি। এও বলবে আমার সব সাবট্রিয়ের যোগ 1 আমি। এও বলবে আমার সব সাবট্রিয়ের যোগ আমি, 1 যোগ 1 হচ্ছে আমি। সো আমি যদি 1 থেকে ভিজিট করা শুরু করি, ধরেন আমি গ্রাফে ট্রাভার্সাল করতেছি, আপনি বিএফএস করেন ডিএফএস করেন আপনার ইচ্ছা। সো আপনি ধরেন এইদিকে ট্রাভার্সাল করতেছেন, আপনি গেলেন এই দিকে। সো আপনি কি করলেন? আপনি বলেন 1 যোগ বাকি সাবট্রিয়ের অংশ হচ্ছে আমি। সো এটাকে রিকার্সিভলি করাটা আপনার কাছে একটু বেটার লাগতেছে না? সো আমরা ধরেন এটাকে রিকার্সিভলি সলভ করলাম। কি বললাম? 1 যোগ বাকি সাবট্রিয়ের সলিউশন আমি। সো আমার সাবট্রি মানে কি? নেইবার যারা আছে সবগুলোতে যেতে হবে। সো আমি নেইবার গেলাম 3-এ, এবং 3ও কি বললো? আমি হচ্ছে 1 যোগ আমার সব সাবট্রিয়ের অংশ। এখন আমার কি আর কোনো নেইবার আছে? না। নেইবার না থাকার মানে কি? আমি 0, আমার কোনো চিলড্রেন নেই, সো 0। তাহলে আমি কি হলাম? 1 যোগ 0 ইকুয়ালস টু 1, মানে 3। এটার উত্তর হলাম 1। ব্যাকট্র্যাক আসলাম, 1-এর কি সবগুলো সাবট্রি আমি ঘুরে ফেলছি? না। 1 থেকে এবার এইদিকে রিকার্সিভলি কল করলাম। এবার এও কি বললো? আমি নিজে যোগ আমার নিচের সব সাবট্রিয়ের অংশ। যেহেতু এও ফুল এক্সপ্লোর নেই, একে কল করলো 4। 4 নিজেও বললো আমি 1 যোগ আমার সব সাবট্রিয়ের আমি সামেশনের অ্যান্সার। সো এখান থেকে আমি কিছু না পেয়ে আমি কী করলাম? ব্যাকট্র্যাক করে এসে 0 বসালাম। 1 যোগ 0 সমান সমান কি? 1। এবার 1 থেকে এখানে রিটার্ন চলে গেলাম, 1 যোগ আমার এই নিচের সব সাবট্রিয়ের উত্তর কত পেয়েছি? 1। 1 যোগ 1 কত? 2। ব্যাকট্র্যাক করে আসলাম এইখানে। সো এইখান থেকে কত আসলো? 1। এখান থেকে কত আসলো? 2। সো 1 যোগ 1 যোগ 2 কত আসলো? 4। সো আপনি যদি পুরো একবার পুরোটা ট্রাভার্স করে ফেলেন, আপনার সবগুলা নোডের সাথে
তার সাবট্রি এর সাইজটা চলে আসছে না? ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি গাইজ? সো আমরা করবো কেমন? সো এসেনশিয়ালি আমি এটা বলতেছি, রাইট, যে আমি যদি লেফট সাবট্রিকে রিকার্সিভলি কল করি, মানে বেসিক্যালি ডিএফএস দিয়ে, রাইট সাবট্রিকেও যদি আমি রিকার্সিভলি কল করি ডিএফএস দিয়ে, তাহলে আমার উত্তরে রিটার্ন যাবে হচ্ছে কি, রিটার্ন হবে হচ্ছে 1 প্লাস লেফট প্লাস রাইট। সো এগুলোকে আর কি ভ্যারিয়েবলে যদি আপনি ব্যাক আনতেন তাহলে 1 প্লাস লেফট প্লাস রাইট রিটার্ন যাবে। আর বেস কেসটা কি দাঁড়াবে? বেস কেসটা তো আমরা বুঝতেছি, রাইট? বেস কেসটা কি দাঁড়াবে, যে যখন আপনি আপনার নোডের কোনো আর মানে আপনার নোড থেকে যদি আর কোথাও না ঘোরা যায়, বা যদি আর কোনো এজ আউটগোয়িং এজ না থাকে, আপনি সেখান থেকে রিটার্ন করে দিতে পারেন কি 0, যে ব্যাক চলে আসো, এরপরে আর কোথাও যাওয়ার উপায় নেই। আর যদি ভিজিটেড ইকোস টু আর কি, আপনি যদি ভিজিটেডারে রাখেন সেক্ষেত্রে ভিজিটেড ইকোস টু 1 হয়ে গেলে রিটার্ন করে দিবেন যে ওর নিচের সাবট্রিগুলো, ওর নিচের যাওয়ার কোনো উপায় নেই। সো আপনি তখন কি করবেন, আপনি মোরাললেস হচ্ছে এইভাবে করে কাজটা শুরু করবেন। সো আপনি চাইলে এটাও করতে পারেন যে প্রত্যেকের সাবট্রি প্রথমেই বাই ডিফল্ট 1 রেখে দিতে পারেন, তাহলে আর 1 যোগ করে পাঠানোরও দরকার হবে না, 1 যোগটা লাগবে না। আর আমি যেভাবে করছি শুরুতে সবাই 0 ছিল, যার কারণে 1 করে যোগ করে পাঠাইতেছে। এগেন আপনি এটাকে আপনার মতোই ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, বাট দিস ইজ ওয়ান অফ দেম। আপনাকে আরেকভাবেও করতে পারবেন, বিএফএস চালাবেন, আপনি 1-এর জন্য বিএফএস চালায় দেখবেন 1 থেকে কতগুলো জায়গায় যাওয়া যায়, সেটাকে আপনি কাউন্ট করলেন। তারপরে আপনাকে যখন বলবে 4-এর জন্য, আপনি 4-এর জন্য আবার বিএফএস চালায় দেখবেন কতগুলোয় যাওয়া যায়, সেটাকে কাউন্ট করবেন। 2-এর জন্য বিএফএস চালায় দেখবেন কতগুলো জায়গায় যাওয়া যায়, সেটাকে আপনি কাউন্ট করে রাখবেন। কিন্তু এটা করার সমস্যাটা এটাই যে আপনাকে বারবার চালাতে হচ্ছে। কিন্তু আপনি যখন প্রথমেই জানেন রুট কত, আপনি রুট থেকে পুরাটাতেই শুরুতে একটু খুব ইন্টেলিজেন্টলি যদি একটু ভাবেন, আপনি শুরুতে এই সাবট্রিগুলো ক্যালকুলেট করে ফেলতে পারবেন। আপনার কষ্ট করে বারবার বিএফএস চালানোর দরকার নেই। এই জিনিসটা হচ্ছে আপনাদের ফিগার আউট করতে হবে কেমনে করবেন, বাট মোরাললেস আমি আপনাকে জেনারেল আইডিয়াটা বলে দিছি। আচ্ছা, সো এবার আমরা দেখব হচ্ছে টাস্ক ই। টাস্ক ই কি বলছে দেখেন, হোয়াটস দ্য ডায়ামিটার অফ এ গ্রাফ। সো গ্রাফের ডায়ামিটার জিনিসটাকে আমি আপনাকে একটু বলি, যে একটা গ্রাফ যদি হয় এমন দেখতে, 1 থেকে কানেকশান 2 ধরেন এরকম, 2 থেকে কানেকশান ধরেন 3, আবার 2 থেকে কানেকশান ধরেন 4, 5, এইটা 5 থেকে ধরেন কানেকশান 6। তো একটা গ্রাফের ডায়ামিটার হচ্ছে গ্রাফের মধ্যে সব থেকে বড় প্যাথের লেন্থ কত। দেখেন তো, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখানে যদি যাই, এইটা হচ্ছে আমার গ্রাফের ডায়ামিটার। মানে দুইটা ফার্দেস্ট নোডের মধ্যে ডিস্টেন্স কত। 1 থেকে সব থেকে ফার্দেস্ট নোড কোনটা, 6 না আমার জন্য, কারণ কতগুলো হপ পার করে আমি যেতে পারি দেখেন। সো দুইটা ফার্দেস্ট নোডের ডিস্টেন্স কত, এইটাই হচ্ছে একটা গ্রাফের ডায়ামিটার। সো আপনি এটা করবেন কেমনে, আমি আপনাদেরকে খুব বেসিক একটা এক্সাম্পল বলে দিই কীভাবে করবেন, আপনারা এটা সলভ করতে পারবেন ডেফিনেটলি বাসায়। এটা হচ্ছে যে আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে বিএফএস চালাবেন, যে কোনো একটা পয়েন্ট, ইট ক্যান বি ফ্রম এনি পয়েন্ট। ধরেন আমি চালাচ্ছি হচ্ছে ধরেন আমি লেটস সে 4 থেকে বিএফএস চালালাম। সো 4 থেকে বিএফএস চালালে বিএফএসটা দেখতে কেমন হবে, 4-এর লেভেল হচ্ছে 0 বা ডিস্টেন্স হচ্ছে 0। 4 থেকে এইদিকে গেলাম, এটার ডিস্টেন্স হলো 1, এইদিকে গেলাম এইটার ডিস্টেন্সও হচ্ছে 1, এইদিকেও যেতে পারলাম, এইটার ডিস্টেন্সও হচ্ছে 1। এবার 4 থেকে গেলাম 3, কোন একদিকে যাব, সো 6-এ গেলে লাভ নেই, 2-এ গেলেও লাভ নেই, সো ওটা ব্যাক যাবে। 3-এ গেলাম, 3 থেকে যদি এইদিকে যাই, এটার ডিস্টেন্স হলো কত, 2, এইদিকে গেলে ডিস্টেন্স 2-এর থেকে 1 বড়, সো 2-এ থাকলো। এভাবে করতে করতে আমি যদি আবার 5-এ যাই, 5 থেকে আমি এটার ডিস্টেন্স পাবো কত, 2। সো আপনি এগেন, আপনাকে আমি জাস্ট নর্মাল বিএফএস দেখাচ্ছি, বাট আপনাকে একটু স্লাইটলি একটা ক্যালকুলেশন করে নিতে হবে। যাই হোক, আপনি এটা ডিস্টেন্স পেলেন কিছু একটা, তারপর ডিস্টেন্স পেলেন এইখানে, রাইট। তো আপনার আইডেন্টিফাই করতে হবে হচ্ছে, আমি যদি 4 থেকে শুরু করে লেটসে,
আমি ধরেন 4 থেকে গেলাম 1, 1 থেকে 2, এরকম করতে 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 সবে একটা ডিস্টেন্স বা সবে একটা লেভেল পাবে, এরকম 1, 2, 3 লেভেল পাবে। সো আপনি প্রথমে একটা র্যান্ডম পয়েন্ট থেকে বিএফএস চালাবেন, বিএফএস চালায় দেখবেন ম্যাক্স লেভেলে কারা কারা আছে, পুরো বিএফএস চালানোর পর ম্যাক্স লেভেলে কারা কারা আছে সেটা দেখবেন। এবার ম্যাক্স লেভেলে যারা যারা আছে এই ভদ্রলোকগুলোর উপর দিয়ে আরেকবার বিএফএস চালাবেন। সো ম্যাক্স লেভেলে যাদেরকে আপনি রিট্রিভ করবেন, ওয়েট কি হলো, আচ্ছা, সো ম্যাক্স লেভেলে আপনি যাদেরকে রিট্রিভ করবেন তাদের উপরে আপনি আবার বিএফএস চালাবেন, চালায় দেখবেন এইবার ম্যাক্স লেভেলে কারা কারা আছে। মানে আমি এক কোণা পর্যন্ত খুঁজবো, এক কোণায় খুঁজে তাকে সোর্স ধরে এবার আরেক কোণা পর্যন্ত খুঁজবো, তারপরে ম্যাক্সে যাকে আমি পাবো এই দুইটার মধ্যে যে আপনি যেই নোটটা এই পারে এবং যে নোটটা ওই পারে পেলেন, এই মাঝখানে যে ডিস্টেন্সটা পেলেন, বা সোজা বাংলায় বললে এখন এইটা করার পর যেটা ম্যাক্স ডিস্টেন্স পাবেন আর কি, ওইটাই হচ্ছে আপনার ডায়ামিটার অফ দ্য গ্রাফ। আমি কি করব, এক কোণা থেকে খুঁজতে খুঁজতে সব থেকে ম্যাক্স ডিস্টেন্সকে তাকে ধরেন বের করলাম, তারপরে ওই ম্যাক্স ডিস্টেন্সকে ধরে ওইখান থেকে আবার বিএফএস চালা দেখবো ওর থেকে সব থেকে দূরের ডিস্টেন্সে কি আছে। সো এই প্রথমবার খুঁজে আমি পেলাম ডান কোণা, তারপরে আবার ডান কোণাকে ধরে খুঁজে পেলাম বাম কোণা। সো এই যে মাঝখানের যে আমি যত এবার এই কোণা থেকে কল করার পর এইটার যে ডিস্টেন্স পাবো, যেই ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমার ম্যাক্স ডিস্টেন্স। তো এইটা হচ্ছে আপনাদের টাস্ক, আই বিলিভ টাস্ক কত ছিল, টাস্ক ই। এগেন এগুলা ভেরি ওয়াইডলি অ্যাভেলেবেল অন ইউটিউব অ্যান্ড রিসোর্সেস, আপনারা যদি নাও বুঝেন ধীরে সুস্থে এটা আপনারা বাসায় বসে করতে পারবেন। এবার চলেন আমরা দেখবো হচ্ছে টাস্ক এফ। টাস্ক এফটা একটু ডিফিকাল্ট ইন এসেন্স যে আপনাদের একটু বোঝার ব্যাপার আছে। সো টাস্ক এফটা বলছে, যার কারণে আমি আপনাদেরকে প্রথমে যে বিএফএস দিয়ে আপনাদেরকে টপোলজিক্যাল অর্ডারিংটা একবারে দেখাই দিছিলাম, সেটা হচ্ছে টাস্ক এফের জন্য। আপনাকে বলছে যে এটা এমন একটা ডিকশনারি আপনার কাছে দিছে যেখানে আমরা রিয়েল লাইফে যেভাবে করে অ্যালফাবেটিক্যাল অর্ডার বসাই, এর পর বি, বি এর পর সি, সেভাবে করে বসানো নাই। এই ডিকশনারিটা নিজের মতো একটা রুল ফলো করে, মানে আপনাকে বের করতে হবে যে ওরা যে নিজের মতো রুল ফলো করে সেই রুলটার টপোলজিক্যাল অর্ডারিংটা কি। মানে আপনি যদি অ্যাকচুয়ালি ভেবে দেখেন, আপনার ডিকশনারি টপোলজিক্যাল অর্ডারিং হচ্ছে এমন, এ এর পর আসে বি, বি এর পর আসে সি, এরকম করে টপোলজিক্যাল অর্ডারিং করা জেড পর্যন্ত। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডিকশনারির রুল, রাইট? টপোলজিক্যাল অর্ডারিং যদি ভাবেন। সো আমি যদি আপনাকে বলি এ বি সি আর এ ডি ই এর মধ্যে কে আগে, আপনি কি করবেন, আগে দেখবেন এ পর্যন্ত টপোলজিক্যাল অর্ডারিংয়ে সেম, এরপর যখন বি আর ডি পাবেন টপোলজিক্যাল অর্ডারিংয়ে বি ইজ ক্লোজার দেন ডি, তাহলে বির জন্য এটা টপোলজিক্যাল অর্ডারিংয়ে বা লেক্সিকোগ্রাফিক্যালি এটা স্মলার হবে। এটাই হচ্ছে আপনার বেসিক রুলটা, যদি আপনি রিয়েল লাইফে ইমিটেট করতে চান যে যেভাবে আমরা টপোলজিক্যাল অর্ডারিং করি এটা অ্যাকচুয়ালি ডিকশনারিতে কীভাবে রিপ্রেজেন্টেড। তো আমার এই টাস্কটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি যেভাবে করে রিয়েল লাইফে জেনে থাকি এবিসিডি এর যে একটা প্রেসিডেন্স আছে, সেই প্রেসিডেন্সটা আমি জানি না। ওরা বলছে আমাকে এই স্ট্রিংগুলো এভাবেই দেওয়া যে একটা লেক্সিকোগ্রাফিক্যালি তার পরেরটার থেকে স্মল, এবং সরি হ্যাঁ, ইট হচ্ছে টি এর থেকেও ছোট, এইটের থেকেও ছোট, টি আবার এইটের আগে আসে, মানে সোজা বাংলায় সর্ট করা লেক্সিকোগ্রাফিক্যালি ক্যারেক্টারগুলো। এবং আপনাকে বের করতে হবে ক্যারেক্টারের কোন লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারিং করলে আমার এইভাবে করে আমি পাবো। মানে অনেকটা এইভাবে বলা যে আমার যদি ইট টি আর এইট থাকে, সো যদি ইট টি আর এইট থাকে, আপনাকে বলছে এটা লেক্সিকোগ্রাফিক্যালি সব থেকে স্মলেস্ট, এটা লেক্সিকোগ্রাফিক্যালি সেকেন্ড স্মলেস্ট, এটা লেক্সিকোগ্রাফিক্যালি থার্ড স্মলেস্ট। সো আপনাকে বের করতে হবে এর মধ্যে যে কোন টপোলজিক্যাল অর্ডারিংটা ওরা ফলো করতেছে, যার কারণে এটাকে আমি সব থেকে স্মল বলতেছি, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড। তো আমরা করব কিভাবে এই কাজটা? প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে 1 আর 2 এর মধ্যে চেক করি। আমি বুঝাই দিচ্ছি, এটাকে আপনারা একটা গ্রাফে কনভার্ট করবেন আপনাদের মতো, বা গ্রাফে কনভার্ট না করলেও চলবে। আচ্ছা না, গ্রাফে কনভার্ট করতে হবে, গ্রাফে কনভার্ট করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাই এই লেক্সিকোগ্রাফিক্যালি অর্ডারটা থেকে কীভাবে গ্রাফ বানাবেন। আমাকে বলেন প্রথম অক্ষর ই আর টি, মানে আমাকে আগে দুইটা স্ট্রিংয়ের মধ্যে চালাইতে হবে প্রতি অক্ষর বরাবর বা ক্যারেক্টার বরাবর।
দেখবো প্রথমে কোন ক্যারেক্টারটা কোনটার থেকে ডিফারেন্স আসে। যতক্ষণ ডিফারেন্স না আসে ততক্ষণ পর্যন্ত দুজনের অর্ডারই সেম, তাই না? ই আর টি এর মধ্যে কি ডিফারেন্স আছে না? সো যখনই ই আর টি এর মধ্যে ডিফারেন্স আছে এবং ই আগে আছে, তার মানে আমি কি বলতে পারি ই না করে আমি টিতে যেতে পারবো না, যেহেতু লেক্সিকোগ্রাফিক্যালি এটিটা আগে আসছে টি এর থেকে। সো এটা আমি গেল। এবার চলেন এটাতে দেখি টি আর এ। টি আর এর মধ্যে আবার দেখেন তো দোনোটা অক্ষরই মিলে না, তার মানে টি আর এ যখন মিলে না তার মানে ডেফিনেটলি টি আগে আসছে এর থেকে, যার কারণে টি সেকেন্ড এবং এ থার্ড, তার মানে এ হচ্ছে টি এর সাথে কানেকশন। এবার এই গ্রাফটা যে পেলেন, এই গ্রাফটাকে যদি আপনি টপোলজিক্যাল অর্ডারিং ওয়েতে প্রিন্ট করেন ইটি এ, এইটাই দেখেন আপনার আউটপুট ইটি এ। আমি বুঝি এটা একটু ইজি লাগতে পারে, কারণ মানে বুঝার উপায় না, আমি একটু বড় ইনপুটটা নিয়ে করে দেখি আপনাদেরকে। এরর টুথ এরর টুথ টি ও ও টি ও ও টি এইচ ডট টিথ টি ও টি টি ই টি টি এইচ there THERE thigh 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 hit। সো এটা হচ্ছে সিরিয়ালিয়াস আর কি। সো এটা টপোলজিক্যালি লেক্সিকোগ্রাফিক্যালি সব থেকে স্মলেস্ট, মানে ডিকশনারিতে এটা সবার আগে আসবে, ডিকশনারিতে সেকেন্ডে এটা আসবে, 3-এ এটা আসবে, 4-এ এটা, 5-এ এটা, 6-এ এটা, 7-এ এটা, 8-এ এটা, 9-এ এটা। এখন আপনাকে বের করতে হবে যে তার মানে কোন অক্ষরের পর কোন অক্ষরকে আমি আসলে প্রায়োরিটি দিচ্ছি, যার কারণে এরর ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো চলেন আমরা দেখি। প্রথমে 1 আর 2 এর মধ্যে চেক করব। শুরুতেই যখন ই আর টি পেলাম, প্রথম দুইটা ক্যারেক্টার পেলাম, দুইটা ক্যারেক্টারের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, দুইটা ক্যারেক্টার সেম না। যদি দুইটা ক্যারেক্টার সেম না হয় এবং ই টি এর আগে আসে, তার মানে ডেফিনেটলি ই না শেষ করে টি করা যাবে না। সো এই দুইটার কাজ শেষ, এই জোড়াটার কাজ শেষ। এবার আমি 2 আর 3 এর মধ্যে চেক করব। এবার দেখেন 2 আর 3 এর মধ্যে যদি আমি চেক করি, সো প্রথমে দুইটা অক্ষর দেখেন তো টি আর টি কি সেম না, ম্যাচ করা, তার মানে এই অক্ষরটার কারণে আমার আপনার প্রেফারেন্সটা চেঞ্জ হয়নি, এই অক্ষরটার কারণে আগে পিছিয়ে হয়নি। তাহলে আমি আবার পরের দুইটা অক্ষর চেক করি, ও আর ও। এগেন দেখেন তো ও আর ও দুইটা অক্ষরই সেম, তার মানে এই অক্ষরটার কারণে আমি ওকে আগে এবং ওকে পরে রাখতে পারবো না। এরপরে যখন ও আর টি, পরের দুইটা অক্ষর চেক করি, ও আর টি এর মধ্যে প্রথমে ডিফারেন্স পেলাম এবং ও আগে আসছে টি এর, যেহেতু এটা 2 এবং এটা 3, তার মানে আমাকে ও মাস্ট আগে আসতে হবে টি এর। এবার আবার সিমিলারলি আমি 3 থেকে 4 এর মধ্যে প্রথম দুইটা অক্ষর চেক করি, এতক্ষণ চেক করলাম টি আর টি মিলে যায়, সো বাদ। এবার ও আর ই এর মধ্যে দেখেন ও ই এর আগে আসছে, তার মানে ওকে আগে করতে হবে, সো ও উইল বি ইন ফ্রন্ট অফ দ্য ই আর কি। সো ওকে, ও যদি আপনার ক্যারেক্টারটা থাকে ও ই এর থেকে বেশি প্রেসিডেন্স পাচ্ছে। সো শেষ। এবার আমি চেক করব কোনটা, 4 আর 5 কে। সো টি টি মেলে, ই আর এইচ মিলে না, তার মানে ই করার পর এইচ করতে হবে, তার মানে ই করার পর এইচ করতে হবে। আমি প্রেসিডেন্সকে আর কি করা বলতেছি বিকজ আমরা যে কোর্সের এক্সাম্পল দিয়েছিলাম তো, যে ই নাম্বার ক্যারেক্টারটা আসার পর ওই নাম্বার ক্যারেক্টারটা আসবে আর কি। সো 5 আর 6 এর মধ্যে দেখেন টি টি কি ম্যাচ করে, হ্যাঁ, তার মানে এটার জন্য প্রেসিডেন্স চেঞ্জ হয়নি। এইচ এইচ ম্যাচ করে, হ্যাঁ, চেঞ্জ হয়নি। ই ই ম্যাচ করে, চেঞ্জ হয়নি। আই আর আর এর মধ্যে, তার মানে আই হচ্ছে ক্যারেক্টারটা আগে আসে আর এর, এখানে আই আর আর এক্সিস্টই করে না, সো আই ক্যারেক্টারটা হচ্ছে আর এর আগে আসে। আর এরপরে আমি চেক করবো 6 আর 7, টি টি ম্যাচ করে, এইচ এইচ ম্যাচ করে, ই আই ম্যাচ করে না, মিনিং ই আগে আসে আই আর, তার মানে ই আগে আসে আই এর। এবার এটা চেক করে, টি টি ম্যাচ করে, এইচ আই করে না, মানে এইচ আগে আসে আই এর। এইচ কি কোথাও লেখা আছে? হ্যাঁ।
সো এইচ আগে আসে আই এর, আর এইচ আই টি আর টি আই টির মধ্যে চেক করলে টি আর এইচ মিলে না, সো টি আগে আসে এইচ এর, সো টি আগে আসে এইচ এর। এই যে আপনি পুরা প্রতিবার দুইটা দুইটা করে স্ট্রিং নিয়ে তাদের মধ্যে এরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করে আপনি যে গ্রাফটা বানাই ফেলবেন, এই যে গ্রাফটা আপনি পাচ্ছেন, এই গ্রাফটা টপোলজিক্যাল অর্ডারিংয়ের যে অ্যান্সারটা আসবে বা টপোলজিক্যাল সর্ট করলে যে অ্যান্সারটা আসবে, সেই অ্যান্সারটাই হচ্ছে আপনার এই অ্যান্সার। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি গাইস, কিভাবে কাজ করতেছে এবার? এভরিবডি গাইস, আমরা কি শুনতেছি? জি স্যার। আচ্ছা, সো সমস্যা নেই, এটা রেকর্ড করা হচ্ছে, আমি রেকর্ডিং দিয়ে দিব। সো ইয়েস, সো এটা হচ্ছে আপনি কিভাবে এই গ্রাফটা বানানোর পর গ্রাফটাকে কেমনে আপনি টপোলজিক্যাল অর্ডারিংয়ে প্রিন্ট করবেন সেটা আপনার উপর, বাট মোরলেস এইটা আপনি এটাও করে নিতে পারেন যে অক্ষরগুলোকে একটা ডিকশনারিতে একটা ইন্টিজারের সাথে ম্যাপ করে ইন্টিজারের গ্রাফ বানালেন, ইন্টিজারের গ্রাফটাকে আপনি টপোলজিক্যাল অর্ডারিং করে পরে ডিকশনারি থেকে ইন্টিজারের করেসপন্ডিং কিগুলো বের করে ক্যারেক্টার লিখে দিলেন, বা আপনি আপনার মধ্যে যেভাবে খুশি করতে পারেন, এটা কোনো সমস্যা না। শেষমেশ আমাকে যেন এটা আপনি দিতে পারেন আউটপুটে ক্যারেক্টারগুলো, এটা হচ্ছে আমার টার্গেট। সো গাইজ, এইগুলোই হচ্ছে আপনাদের আজকের টাস্ক। আমি রেকর্ডিংটা অফ করি।